ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার। আচ্ছা জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, আপনাদের তো এটা হলো সিএল এর ক্লাস না, বিজনেস ল না? ইয়েস জি স্যার। স্যার। এটা নতুন ব্যাচ নাকি? এটা নতুন ব্যাচ না? জি। জি স্যার, নতুন ব্যাচ। তো আপনারা আচ্ছা, সবাই জয়েন করুক, আমরা একটু কাগজ সাইন করতেছেন, সাইনটা করে আমি দিচ্ছি, হ্যাঁ? তারপরে আমরা সবাই জয়েন করি, তাহলে পাঁচ মিনিট অপেক্ষা করি, তারপরে কথা বলবো। ঠিক আছে, এই 4-5 মিনিট। আমি বুঝলাম আসলে একটা জায়গা। আচ্ছা এখন
শুনতেছেন এখন? হ্যাঁ, ওদিকে নিয়ে বলো। জি জি, প্লিজ প্লিজ। পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো। এই খাম দিয়ে দিও। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম স্যার, স্যার কেমন আসসালামু আছেন? আলাইকুম। আলহামদুলিল্লাহ, আছি ভালো। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। জি স্যার। ইয়েস, গুড। হ্যাঁ, আচ্ছা, কে মানে আপনাদের এখানে ক্যাপ্টেন কে? দুজন ক্যাপ্টেন থাকে না, কে কে? জি স্যার, আমি স্যার কাজী ইমরান। কাজী ইমরান আর কি? জি স্যার, স্যার ফিমেল ফাতেমা ভার্সন তাবাসসুম। ফাতেমা তাবাসসুম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে তাবাসসুম, একে বুঝতে পেরেছি। তাহলে আপনারা, হ্যাঁ, আপনারা কিন্তু ক্লাসের মধ্যে নিজেরা খেয়াল রাখতে হবে কথা, ও অন্যকেও হেল্প করতে হবে যাতে অন্যরা শুনে। আর সবাইকে আমি, আপনাদের সাথে তো আমার মনে হয় এমনি বোধহয় পরিচয় বোধহয় নাই আপনাদের সাথে, তাই না? এটা পরিচয় হওয়া দরকার না? আপনারা তো জি 112 জন। তা আমি আমার পরিচয় দিই। আমার নাম হলো সেলিম রেজা। আমি হলো আর্টিসান যে আছে, সিএ ফার্ম, ওইটার হলো আমি হলো পার্টনার। আর আমি হলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং চার্টার সেক্রেটারি এবং চার্টার্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর। আমি হলো চার্টার সেক্রেটারি। আপনাদের এই ইনস্টিটিউটে আমি ডিআরসিতে ছিলাম অনেকদিন এবং ডিআরসি চেয়ারম্যান ছিলাম। আর চার্টার সিটি ইনস্টিটিউটে ভাইস প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন। ওখানে প্রায় 20 বছর ছিলাম কাউন্সিলে। এই আর কি, মেইনলি আমি আপনাদেরকে পড়াই হলো কোম্পানিস অ্যাক্ট। এবং আমি সবসময় ট্রাই করি হলো যে ভালো করে পড়াইতে, একদম যাতে কোম্পানি আইন সম্পর্কে আপনাদের ধারণাটা ভালো হয় এবং কোম্পানি কি জিনিস। এবং শুধু পাস করে তারপরে শিখবেন, এইটা আমি মনে করি না। আমি মনে করি যে শিখেই পাস করেন, এরকম আমার মানে আর কি চিন্তা, যে আপনারা শিখে পাস করেন, এটাই হলো আমার। এবং শিখেন এমন ভাবে শেখেন যেটা, এই শেখাটা যেন আপনার যেন নিজের কাজে লাগে, সেইভাবে শেখেন। তো তার জন্য করতে হবে কি, আপনাদের আমি যখন পড়াবো তখন আপনাদের প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে আসলে, এই শুধু আমি পড়লাম, আপনি রেকর্ড করলেন, তারপরে ওটা দেখে দেখে, এটা কোনো পড়ার সিস্টেম হলো না। এবং আপনাকে ওটা বুঝতে হবে। আমি এমনি বুঝতে পারি যে আপনারা কে কতটুকু বোঝেন, কথা বললে আমি বুঝতে পারবো। তারপরেও আমি আপনাদেরকে, আমি আমি যেটা আপনাদেরকে রিকোয়েস্ট করবো হলো যে আপনারা নিজেরা নিজের থেকে আপনারা কথা বলেন যে হ্যাঁ স্যার, আমি এটা আরেকটু প্রশ্ন করতে চাই। এবং যত ধরনের প্রশ্ন আছে করবেন। এবং আমি এই ল সম্পর্কে আপনি যত ধরনের কোশ্চেন আছে আপনি করতে পারেন। আপনার ফার্মের কোনো সমস্যা থাকলে সেটাও করতে পারেন। আর পড়ার ক্ষেত্রে তো অবশ্যই। এবং মানে যত যত প্রশ্ন আছে, আমি মনে করি যে আপনাদের জন্য শেখার একটা অনেক বড় সুযোগ, যদি আপনারা সেটা কাজে লাগান। আমি প্রথমে শুরু করবো হলো কোম্পানি আইন, যেটা আপনাদের সিলেবাসে আছে হলো ওভারভিউ অন দা কোম্পানিস অ্যাক্ট, মানে ওভারভিউ গুলো আসছে এখানে। এখানে এতে যা আছে আমি তাই শিখাবো আর কি। এখানে যা আছে সেটাই শিখাবো। তো আপনাদের এটা আসলে মানে পুরোনো ম্যানুয়াল, আপনাদের নতুন ম্যানুয়াল কারোর কাছে কি? নতুন ম্যানুয়ালের সফট কপি কারোর কাছে আছে? একটু আপনারা যদি বলেন কেউ। নতুন যে ম্যানুয়ালটা আমাদের হয়েছে ওইটার সফট কপি আপনাদের কারোর কাছে আছে কিনা? শুনতে পাচ্ছেন কেউ? স্যার সফট কপি বলতে যেটা বই দিয়েছে ইয়া থেকে ওইটা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বইটার সফট কপি আছে কিনা, মানে জি নতুন স্যার একটা। বইটা আছে। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ আছে কিনা কার কাছে? কি আছে আপনাদের কাছে আছে? স্যার সফট কপি তো নেই। আচ্ছা আচ্ছা, না থাকলে ভালো হইতো। জি স্যার, মাত্র পাইলাম আর কি। জি স্যার, স্যার দিয়ে আছে দিব। হ্যাঁ, আছে স্যার। এই নতুনটা সফট কপি আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনি কি আমাকে এটা পাঠাইতে পারেন ইয়েতে? জি স্যার, একটু চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা পাঠাইলে হবে কি যে আমি ওইটা থেকে হয়তো আজকে না করলাম, কারণ প্রথম দিকে তো সবই এক। কালকে আগামী ক্লাসে আমি কি করলাম, ওখান থেকে পড়ালাম, তাহলে জিনিসটা একটু হলো আর কি। গ্রুপে বা চ্যাট বক্সে একটু দিয়ে দিলে ভালো হতো হ্যাঁ, আমাদের। চ্যাট বক্সে হ্যাঁ দিয়ে দিলে হবে। জি জি, প্লিজ। ঠিক আছে, আপনি একটু পাঠিয়ে দেন। আর আমি একটু আপনাদের পড়াই। আমরা হলো কোম্পানি আইন আইন আমরা প্রথমে শুরু করব। যেই কোম্পানি আইন, আমরা বলি কোম্পানিস অ্যাক্ট 1994, অর্থাৎ 1994 সালের যেটা কোম্পানিস অ্যাক্ট, সেইটা আসলে আমরা এখন পড়ব। এটা হলো
মানে প্রথমে বুঝতে হবে যে কোম্পানি আইন পড়ার গুরুত্ব কতটুকু, এবং আপনাদের শুধু খালি পাশ করার জন্য না, মানে ব্যক্তিগত জীবনে আপনি যেখানে আপনি আপনার যে যে আপনার যেখানে এখানে যদি কেউ কোর্স কমপ্লিট করার পরে থাকেন, তাহলে সে হয়তো কোথাও চাকরি করেন, যেখানে চাকরি করেন তার ম্যাক্সিমামই হলো কি কোম্পানি, হয়তো এনজিও বা ফার্ম টার্ম থাকতে পারে, কিন্তু আমি যেটা বুঝি যে এটা 98% হলো কোম্পানি। তাহলে আপনি চাকরি করেন কোথায়? কোম্পানিতে। আচ্ছা, আপনি যখন সিএ ফার্মে পড়তে আসছেন, আপনার সমস্ত ক্লায়েন্টের 90% হলো কি কোম্পানি। তার মানে সুতরাং আপনাকে আসলে কোম্পানি আইনটা যদি ভালোভাবে না জানেন, তাহলে চাকরি জীবনেও যেমন প্রবলেম, আবার আপনি যখন কাজ করতে যাবেন তখনও সমস্যা। এইরকম সমস্যা আমি দু একটা বলি। যেমন আমি অনেক অডিট রিপোর্ট পেয়েছি যে এখানে পেইড আপ ক্যাপিটাল সে লেখা আছে 5 লাখ, কিন্তু দেখা গেল যে আসলে তার পেইড আপ ক্যাপিটাল 2 লাখ। কারণ সে ওই যেভাবে ড্রাফট দিছে, কিন্তু সে দেখেই নাই কোম্পানি, সে কোম্পানি কি দেখবে, সে আসলে সে দেখবে হলো যদি প্রথম অ্যাকাউন্টসটা হয়ে থাকে এবং প্রথম অ্যাকাউন্টসের মধ্যে কোনো চেঞ্জ না হয়ে থাকে, তাহলে দেখবে হলো সে দেখবে মেমোরেন্ডাম এবং আর্টিকেলস, তার ওখানে সাবস্ক্রিপশন পেজ আছে, ওখানে কয় টাকা পেইড আপ সেখানে বলা আছে। তো সেটা দেখে আপনি করবেন। তাহলে আপনাকে তো মেমোরেন্ডাম চিনতে হবে, আপনাকে আর্টিকেল চিনতে হবে। আর যদি সাবসিকুয়েন্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন যে ভাই আপনি আমাকে রিসেন্ট যে শিডিউল 10, যেটা রিসেন্ট, যেটা শিডিউল 10 তারা কপি দেন, সেখানে লেখা আছে কার কার নামে কত, এবং কার নামে কত আছে এটা তো লাগবেই। এটা আপনাকে তো নোটসে লিখতে হবে। সুতরাং আপনি যদি এটা আপ টু ডেট এটা করতে চান, হ্যাঁ, আপ টু ডেট করতে চাইলে আপনাকে ওই জিনিসটা লাগবে। কিন্তু সেটা কিন্তু আপনি মানে যেটা হলো যে সেটা আপনি না জানার কারণে ওনারা যা ডাক করে দিছে, তাই আপনার পেইড আপ ক্যাপিটাল এবার লিখে দিচ্ছেন। আমি অনেক পেয়েছি এরকম, একটাও মিল নাই, 50,000 টাকা ডিফারেন্স, 1 লাখ টাকা ডিফারেন্স, 3 লাখ টাকা ডিফারেন্স, কিন্তু অডিট হয়ে গেছে। সুতরাং আপনার কি কাজের জন্য এটা প্রয়োজন? আচ্ছা, স্যার শোনা যাচ্ছে না। স্যার আপনি মিউট হয়ে গিয়েছেন। জি সরি, হ্যাঁ এটা ফোন আসছিল ইম্পর্টেন্ট। তো তার মানে কি যে আমি আপনাদের যে বাস্তব কথা বললাম, এরকম অনেক ধরনেরই প্রবলেম। আপনি যদি কোম্পানি আইন সম্পর্কে আপনার ভালো ধারণা না থাকে, আপনি কাজের ক্ষেত্রে যে এরকম প্রবলেমে পড়ে যাবেন। আর এমনি কোম্পানির কথা যদি চিন্তা করেন, তাই তো কত রকম প্রবলেম হবে তার তো কোনো ঠিক নেই। যদি কোম্পানিতে কোম্পানিতে যখন আপনি থাকলেন, তখন তো আপনি কোম্পানির মানুষ, আপনি কোম্পানির লোক, কোম্পানির এমডি চেয়ারম্যান, তারা কত রকম ভুল করবে, কত রকম প্রবলেম করবে, আপনি তো সেখানে আপনি তো ই হবেন, মানে সেটা তো হবেনই। তো আমি আপনাদেরকে সেই কথা বলছি, তার মানে আপনার কোম্পানি আইন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আপনার অডিটের ক্ষেত্রে, আপনার গুরুত্বপূর্ণ আপনার চাকরির ক্ষেত্রে। এখন হলো কি যে আপনাকে আপনি সিএসিসি করছেন বা সিএ, হ্যাঁ তাই না, সিএ পড়া অবস্থায় না তো সিসি করছেন বলে আপনাকে নিয়েছে। তার মানে ওনারা মনে করে কি যে আপনি একটু অ্যাকাউন্টস বা অন্যান্য ক্ষেত্রে আপনার প্রফেশনাল নলেজ আছে, মানে ইউ আর ডিফারেন্ট ফ্রম আদার্স, এই কারণেই আপনাকে নিয়েছে। কিন্তু আপনি সেখানে যা কোনো ডিফারেন্ট কিছু বলতে পারেন না, তখন কিন্তু কি হয়, কয়েকদিন পরে আমাদের ফোন দেয়, স্যার চাকরি নাই, চাকরি দেন, ওখানে ভালো না। বুঝতে পারছেন? আমরাও চাকরি করছি, আমরা ভালো না কখনো বলি নাই, বরঞ্চ সবচেয়ে ভালো না কোম্পানি চাকরি করছি যেগুলো ভালো না কোম্পানি, সেগুলো চাকরি করছি, এবং মানে তো সে তাদেরকে ভালো করার চেষ্টা করছি। কিভাবে? আপনারা হয়তো বলতেছেন, যেমন আমরা জানি যে তাহলে আমরা কোম্পানি আসলে আইনটা কি, কি নিয়ে কাজ করে সেটা প্রথমে জানি, তারপরে আমরা কোম্পানি সম্পর্কে জানবো। এখানে দেখেন, অ্যাবাউট দ্য কোম্পানিজ অ্যাক্ট, the Companies Act 1994 is the law, is the law which governs incorporated company, domestic companies in Bangladesh. অর্থাৎ যে সমস্ত কোম্পানি বাংলাদেশে ইনকর্পোরেটেড হয়,
সেগুলো সে যদি দুইভাবে ইনকাপশন হইতে পারে। একটা হলো যে সরাসরি বাংলাদেশে, আবার বাংলাদেশে বিদেশে কোম্পানি কিন্তু বাংলাদেশে এসে এসে ব্রাঞ্চ করছে, সেই ব্রাঞ্চের ক্ষেত্রে হ্যাঁ তারাও কি করতে হয় কোম্পানি আইন অনুযায়ী RJC, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, এখানে কি দিতে হয়, ওইখানে কোম্পানি আইন অনুযায়ী ওখানে রিটার্ন দিতে হয়। তো এগুলো সব গভর্ন করে এই কোম্পানি আইন অনুযায়ী। ইট ইজ দ্য মেইন স্ট্যাটিউট গভর্নিং দ্য ক্রিয়েশন, ফাংশনিং অ্যান্ড ডিসলিউশনস অফ কোম্পানিজ। কোম্পানি বানানো, চালানো এবং বন্ধ করে দেওয়া সবই এই কোম্পানির আইনে আছে। দ্য রিলেশনশিপ অফ শেয়ার হোল্ডার্স অফ এ কোম্পানি, কোম্পানির সাথে শেয়ার হোল্ডার রিলেশনশিপ কি হবে, বিভিন্ন সময় কি কি জিনিস জমা দিবেন, পিরিয়ডিক ডিসক্লোজার্স আচ্ছা একটু আবার লাইন থাকেন। হ্যাঁ, হ্যালো ফিরোজ বলো। আচ্ছা হ্যাঁ বলো বলো। আচ্ছা আচ্ছা, এখন তো আজকে তো আর কিছু হবে না, কালকে কোনটা আছে? হ্যাঁ জি জি হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে সব করে ফেলাম। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সরি, ফোন আসছে হলো যে ওই যে কোম্পানি রেজিস্ট্রেশন হচ্ছে, মানে যা আপনারা পড়বেন জানবেন সেই জিনিস আমার যে এসে গেছে, একটা কোম্পানি ছেড়েছে, আরেকটা কোম্পানি, দুইটা তিনটে কোম্পানি একসাথে হচ্ছে। এগুলো আপনাদের মানে পড়ার অংশ, বিশাল পড়ার অংশ, মানে বিশাল অংশ আর কি, মানে জানলে আর কি, আর না জানলে কিছুই না। কারণ অনেকেই পাশ করে গেছে, অনেক কিছু বোঝে না, তাহলে সমস্যা কি, পরে বুঝবো এরকম আছে, কিন্তু পরে বোঝাটা সঠিক হয় না আর কি। আর পরে বুঝতে গেলে অনেক মানুষই বলে যে জানে না কিছু, এটা করে ওইটা করে, তারপরে শিখতে হয়। যাই হোক, তাহলে কি বললো যে কোম্পানির জন্ম, চালানো এবং বন্ধ করা, এটা রিলেশনশিপ অফ শেয়ার হোল্ডার্স ইন এ কোম্পানি ইনটু এ কোম্পানি, কোম্পানির সাথে শেয়ার হোল্ডারদের রিলেশনশিপ কেমন। এই শেয়ার হোল্ডাররা হলো মালিক, আবার এই শেয়ার হোল্ডারই হলো চেয়ারম্যান, এই শেয়ার হোল্ডাররা ডাইরেক্টর, তাই না? আবার এই শেয়ার হোল্ডাররা আবার অ্যাপ্লিকেশন করে দিয়ে কোম্পানি বন্ধ করে দেয়। হ্যাঁ, তো এরকম আর কি। হ্যাঁ, তো মানে এই সম্পর্কটা কেমন, পিরিয়ডিক ডিসক্লোজার বিভিন্ন সময়, তাই না? 30 দিনের মধ্যে, 21 দিনের মধ্যে, 14 দিনের মধ্যে, আপনি জানেন কোম্পানি আইনে এরকম বলা আছে, এটা দেওয়া লাগবে, সেটা দেওয়া লাগবে, এটা প্রকাশ করা লাগবে, এই আর কি, সেগুলোও বলা আছে। অডিট রিকোয়ারমেন্টস, অডিটের কি রিকোয়ারমেন্ট সেগুলোও বলা আছে। ফাংশনস অফ এ, আর বলা আছে যে RJC যে রেজিস্ট্রার সাহেব আছে, যার সাথে মানে কোম্পানি আইনের আসলে কেয়ারটেকার হলো RJC, কেয়ারটেকার মানে বলে কন্ট্রোলার বলবো আর কি, তারা হলো RJC রেজিস্ট্রার সাহেব। জয়েন্ট স্টক কোম্পানি যে বানায়, ফার্ম যে রেজিস্ট্রেশন দেয়, সে আসলে এই কোম্পানি আইনের আমরা বলি হলো, সে আসলে কন্ট্রোলার আসলে কোম্পানি আইনের। হ্যাঁ, অন্যান্য দেশে যেমন ইন্ডিয়াতে কি আছে, ইন্ডিয়াতে আবার সবগুলো মিলে আবার আলাদা একটা মিনিস্ট্রি আছে। তো ও সমস্ত দেশ তাহলে ভালো হবে না কেন এই সমস্ত কাজে? ওদের মিনিস্ট্রির নাম হলো মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। ও তার মানে কি, এই CA, তারপরে CMA, CS সব তাদের কাছে রিপোর্টেবল, এবং কোম্পানি সেক্টরে তারা হলো কন্ট্রোলার। আর আছে ওই মিনিস্ট্রি আন্ডারে এরকম RJC আছে আছে আছে, কিন্তু কন্ট্রোলার মিনিস্ট্রি আছে, যে আমাদের এখানে তো মিনিস্ট্রি নাই, আমাদের মিনিস্ট্রি হলো কমার্স মিনিস্ট্রি। তার মানে এখানকার কিছু হলে কমার্স মিনিস্ট্রি দেওয়া লাগে। তো কমার্স মিনিস্ট্রি তখন তার নিজের চাল কেনা, ডাল কেনা, এগুলা ছাড়া আর, হ্যাঁ, আর যে সচিব থাকে সে তো এগুলো কিছুই বোঝে না। সুতরাং আমরা না বোঝার মধ্যে আছি এবং চলছে, না বোঝা দিয়ে চলছে। এই না বোঝার অনেক উদাহরণ আমার কাছে আছে, আর আপনাদের কাছে নাই বা অনেকের কাছেই নাই, কিন্তু আমার কাছে আছে না বোঝার অনেক উদাহরণ। যেমন কি, এখন AGM হয় না, হ্যাঁ, কিন্তু কোম্পানি আইনে স্পষ্ট বলা আছে যে AGM না হইলেও তো আপনাকে রিটার্ন সাবমিট করা লাগবে RJC। আর RJC বলতেছে না, AGM না করে আসবেন না, যান হাইকোর্টে যান। মানে সবাই যে গ্রামে বলে না যে বাটা তুই আমাদের হাইকোর্ট দেখাস, এই হলো জিনিস। হ্যাঁ, তারা বলতেছে যে তো এক জায়গায় বলা আছে, তা আপনি হাইকোর্টে যান। তা আমার কথা হলো যে আমি হাইকোর্টে তো অবশ্যই যাবো, AGM সঠিক সময় হয় নাই, হাইকোর্টে যাব, কিন্তু আমার অ্যাকাউন্টস তো তৈরি হয়ে গেছে, আমি অ্যাকাউন্টস সাবমিট করবো, রিটার্ন সাবমিট করবো, আইনে বলা আছে, এই কোম্পানি আইনে। কিন্তু কি, এটা নিয়ে বহুত মানে মিছিল মিটিং হয়েছে, কিন্তু মাশাআল্লাহ ওই যে ভেড়ার দলে বাছুর পরা, মানে ভেড়ারা সব বসছে, বাছুর হাম্বা হাম্বা করতেছে, কইরা আবার যে যা তাই করে নিয়ে চলে আসছে, যা করলে ওনাদের সুবিধা বেশি হবে তাই করে নিয়ে আবার চলে আসছে। আগে হলো 7 খণ্ড আগে পড়ছে, রামায়ণ পড়ছে, রামায়ণ পড়ে শেষে করছে সীতাকার বাপ, বুঝছেন? কয়া ওই আবার সেটা নিয়ে আসছে, এটা সবাই জানে, আপনারা তো আমাদের নিচের লেভেলে আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আপনারা যদি এগুলা ফসকেও থাকেন তো জানার কথা। তো এরকম অনেক কিছু আছে
যেগুলো নিয়ে নিয়ে আমরা রাস্তায় রাস্তায় ঘুরি, কিন্তু যেহেতু প্রপার কি নাই, প্রপার কন্ট্রোলার নাই যে বোঝে কোম্পানি আইন, কোম্পানি আইন পড়ে বোঝে, বরঞ্চ উল্টা আছে। আমাদের প্রফেশনালরাও আমরা বলি দূরে পুরান কোম্পানি আইন, এর মধ্যে কি নাই, এটা নাই, ওটা নাই, সেটা নাই। তার মানে আমি নিজেই আসলে বুঝি না কোম্পানি আইন কি। এবং আমাদের কোম্পানি আইন খুবই সুন্দর। এবং এরাও না, বড় বড় এখন এই যে যারা এই যে ই হয়েছে, হ্যাঁ, আমাদের যারা এখন দেশ চালায়, তারাও ওই একই অবস্থায়। তারাও নতুন নতুন জিনিস নিয়ে আসতেছে। আসলে জিনিস ঠিকই আছে, আইন ঠিকই আছে, কিন্তু দেখা গেল তারা নিজে দেখাইতে হবে না কিছু একটা, তার একটা আইন বানাইলাম, এর মধ্যে আছে। তো আমি সেজন্য বলতেছি যে না জানা মানুষের এই আবার সঠিক লোক সঠিক জায়গায় না থাকার কারণে আমরা এই কোম্পানি আইন, আপনাদের কাছে তো মনে হয় যে খালি পইরা বাস করে যাবো, এর আবার এত পড়ার কি আছে? কিন্তু কোম্পানি আইন তা না। আপনি চাকরি করেন যেখানে, সেটা কোম্পানি, ক্লায়েন্ট যত কোম্পানি, এবং 90%, 98%। সুতরাং ভালো করে পড়ার দরকার। তা আপনারা কি বুঝলেন? আমি যে এই গুরুত্বটা বললাম, এটা কি বুঝলেন? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। গুড। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, কারণ শোনেন, জি স্যার। আপনি যেমন আমি কোম্পানি নিয়ে বেশি করি, এতেই আমার পুরো, ধরেন আমাদের সিএতে বলেন, সিএসএ বলেন, হ্যাঁ, তারপর সিএমএ তেও বলেন, আমার নাম আছে, সবাই জানে যে কোম্পানি নিয়ে কোনো কিছু হলে এবার ওনাকে ফোন দিতে হবে। ফোন দিলে হয়তো একটা ভালোই পাবো। তা আমাকে তো, আমি তো একটা জিনিস ভালো করে পড়ি তো আমি জানি না, আমার আমার চলতেছে, অসুবিধা কি? এমনকি আমাদের আপনাদের কোনো কোনো প্রেসিডেন্ট নামই দিছে যে আইনের অধ্যক্ষ, আমার সামনে এসে বলতেছে। তো উনি তো হলো আইনের অধ্যক্ষ, উনি প্রিন্সিপাল অফ ল, মানে নীতি নেয় প্রিন্সিপাল। তো আমি আমার কথা বলতেছি না, আমি বলতে চাই হলো কি, যতটুকু আপনার সব আইন জানা লাগবে না। আপনি সংবিধান যদি জানা দরকার, যেহেতু দেশের মানুষ, সংবিধান জানা দরকার, বা ল অফ দ্য ল্যান্ড জানা দরকার। এটা আইন বলছে যে আপনি দেশের আইন জানেন না, এটা বলা যাবে না। কিন্তু কিন্তু আপনি যেহেতু কমার্শিয়াল, আপনি কমার্শিয়াল বিজনেস ল এটাই ভালো করে জানেন, তাতেই তো হয়ে যায়। অত কিছু জানা লাগবে না, ক্রিমিনাল ল, তাই না? তারপরে হ্যাঁ, সিভিল ল, এগুলো না জানলে না জানলে, যদিও আইন বলে যে জানতে হবে, ওই দেশেরটা জানতে হবে আপনাকে, না এত দরকার নাই। কিন্তু আপনি যে বিজনেস, যে কমার্শিয়াল ল যেগুলা, আপনার সেল অফ গুডস অ্যাক্ট, তাই না, কথার কথা, আপনার পার্টনারশিপ অ্যাক্ট, এই যে আপনি যে ফার্মে পড়েন, সব পার্টনারশিপ। তাহলে পার্টনারশিপ ফার্মের কাজ কি? আপনি বেড়াইতে যাবেন, পার্টনারে বলে যাওয়া লাগবে, দেখছেন? যাবেন বেড়াইতে, পার্টনারে বলতে হবে, কারণ দিস ইজ হলো পার্টনারশিপ। পার্টনারশিপ মানে রিলেশনশিপ বিটুইন দ্য পার্টনার্স। দেন বইয়ের মধ্যে প্রথমেই লেখা আছে এই কথা, তা আমরা তো বুঝি না। এখন আপনি পার্টনার 3 দিনের জন্য বেড়াতে গেলেন, অন্য পার্টনাররা বসে আছে, আপনার সাইন লাগবে, আপনি করলেন না, তাহলে কি হবে? পার্টনারশিপ ভেঙে যাবে। একবার দুইবার সে তারা বিরক্ত হয়ে যাবে। এই জন্যই বলছে পার্টনারশিপ মানে রিলেশনশিপ বিটুইন দ্য পার্টনার্স। তো এগুলো জানতে হবে আপনাকে। তাহলে কমার্শিয়াল ল, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট জানতে হবে। তার মধ্যে কোম্পানি হলো নাম্বার 1, কোম্পানি আইন জানতে হবে। তারপরে যে ব্যাংক্রাপসি অ্যাক্ট, কিভাবে ব্যাংক্রাপ্ট হয়ে যায়, ব্যাংক্রাপ্ট হয়ে তার পজিশনটা কি, জানতে হবে। এরা যদি না জানেন তাহলে তো লাভ নেই। সারাক্ষণই আপনি অডিট করতেছেন, সারাক্ষণই আপনি কমার্শিয়াল লর মধ্যে আছেন সারাক্ষণ, কিন্তু আমি ভালো করে জানি না, সমস্যা। তো এবার আমি আপনাদেরকে বলি যে ডিফারেন্ট ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন, এর মধ্যে আমরা তো পড়বো কোম্পানির কথা। কোম্পানিতে আমরা আমরা জানি। তো আমরা আসলে ওই আমি বলবো যে আমরা আসলে মানে কোম্পানি কাকে বলে এটা আমরা জানি না, কেউই জানি না আমি, যে কোম্পানি কাকে বলে। আপনাদের কি মনে হয় যে কোম্পানি কাকে বলে জানেন? একজন বলেন তো, মানে একদম খোলামেলা, মানে বাংলায় বলেন যে এটার নাম হলো কোম্পানি, বলতে পারবেন? মানে আপনি পারেন না, জানেন না, এটা জানো না, আপনি বললে হবে কি, আমি আবার তার উপরে আপনাকে বোঝাতে পারবো। জি স্যার, বলবো। হ্যাঁ বলেন লিমন, বলেন প্লিজ, হ্যাঁ বলেন। স্যার, কোম্পানি বলতে স্যার আমরা এমন একটা এন্টিটিকে বোঝাই যেটা স্যার মানে একটা লিগ্যাল এন্টিটি, হ্যাঁ হ্যাঁ, যেখানে শেয়ার হোল্ডারদের কোনো উপস্থিতি বা অনুপস্থিতি কোনো ম্যাটার করে না। এটা তার নিজের নামে চলতে পারবে, নিজের নামে ট্রানজেকশন করবে, নিজের নামে পরিচিত হবে, হবে, হ্যাঁ এবং ঠিক এর আছে। স্যার অস্তিত্বটা হবে পারপিচুয়াল, চিরন্তন অস্তিত্ব। কোম্পানি শেয়ার হোল্ডাররা মারা গেলেও হচ্ছে কোম্পানি থেকে, কোম্পানি গুলো সাধারণ হবে না, এরকম আর কি স্যার। জি গুড, ফাইন ফাইন, খুব সুন্দর। লিমন খুব সুন্দর বলছে। বাহ। তা আমি মনে করি যে হ্যাঁ, আমি আমি হলো খুশি হলো রেসপন্সের কারণে। আপনি কি বলছেন সেটা আমি না, আপনি যে রেসপন্স করছেন এই জন্য আমি খুবই খুশি, কারণ রেসপন্সিভ স্টুডেন্ট আমি চাই। আমি আসলে সব কথা সবার মতো করে, এই যে আমি শুনেছি এরকম যে স্যার পড়ায়, রেকর্ড হয়, পরে রেকর্ড দেখে, আমি ওরকম পড়াবো না।
ওরকম টাকা আমার দরকার নেই, আমি টাকার জন্য পড়াই না। আমি আমি আমার ছাত্রদেরকে একদম আমি যেটা জানি সেটা ওকে শিখাবো, এবং আমি যা জানি আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় ওটা আমি একদম কারেক্টলি জানি। আর যেটা জানি না ওটা বড় দিদিকে আগামী দিন বলবো। তা আমি পড়াই হলো এই কারণে যে আমার নলেজটা আমি আপনাদেরকে দেবো। তো রিমন, থ্যাংক ইউ। এবার আমি আপনাদের বলি যে কোম্পানি আমরা যদি থিওরিটিক্যালি পড়ি, অনেক কিছু কোম্পানি অনেক রকম করে বলা আছে, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট অফ প্রফেশনাল ইনস্টিটিউট কোম্পানি কিভাবে জানতে হবে তার আমি একটা গল্প দিয়ে আমি আপনাদের শিখাই। কারণ গল্পটা না শিখলে আপনার আসলে ওই ধারণাটা হবে না। দেখেন এখানে কত সুন্দর আপনার বইয়ের মধ্যে লেখা আছে, কিন্তু আমরা এই বইটা পড়ে এই বোঝানোর মতো মানুষও মানে কয়টা আছে বাংলাদেশে সেটাও আবার একটু আছে। যেমন আমি পড়াই, দ্য ট্রেস অফ অরিজিন অফ দ্য টার্ম কোম্পানি উইল রিভিল দ্য ল্যাটিন ওয়ার্ড কাম, CUM কাম, এটা ল্যাটিন ওয়ার্ড একটা, যার মিনিং হলো উইথ অ্যান্ড পেইন্স। এটাও ল্যাটিন ওয়ার্ড, মিনিং হলো ব্রিড, হুইচ জয়েন্টলি মিনস টেকিং ব্রিড টুগেদার। এই পর্যন্ত হলেই হবে, আর কিছুই পড়া লাগবে না, এখানে যা আছে পড়তে হবে না। টেকিং ব্রিড টুগেদার, দেখেন তার মানে কি, যে আপনি যে ব্রিডিং করবেন, আপনি চলবেন যে, আপনি যে, তাই না, আপনাকে কি করতে হবে, একসাথে চলতে হবে। এন্ড এইটা আমরা একটু জেনে লিখে দিলাম, পাস করে গেলাম, ওকে, কিন্তু ওরকম জানলে হবে না, জানতে হবে তার এটা অ্যাপ্লিকেশন। এবার আমি আপনার একটা গল্প বলি, আমার জীবনের গল্প। সেই গল্পটা আমি সাধারণত বলি আপনাদের, কেন বলি, যে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। সবাই এটা শোনার পরে আমাকে বলে যে স্যার একদম ক্লিয়ার হলো স্যার, আমরা আসলে এটা ওইভাবে ভাবিই নি। সেই গল্পটা বলি, মানে আমার আপনারা যদি গল্পটা না বোঝেন বলবেন, যে আমার এক স্টুডেন্ট আছে, স্টুডেন্ট না আসলে ফ্রেন্ড, আমি যখন ল পড়ি তখন সেও ল পড়তে আসছে, কিন্তু একসময় CC করছে কোত্থেকে, কিন্তু ওর চাকরি ছিল না। তো ল করার পরে আমাকে বললো যে, আমাকে এদের ভাইও বলে স্যারও বলে যে ভাই, যেহেতু আমরা একসাথে আবার LLB করছি, তো বলে যে আমি ইয়েতে বলে স্যার বলে, অফিসে বাইরে ভাই বলে, তো বলে যে ভাই আমি একটু আপনার এখানে একটু কাজ শিখবো, কারণ আমি দেখছি যে আপনি লোয়ার ক্লাসে দেখছি যে আপনি যেভাবে উত্তর দিচ্ছেন যে ভাই টিচাররাই তো, হ্যাঁ। তো বললাম ঠিক আছে, ওকে। তো আমার এখানে এসে 4-5 দিন, 4-5 মাস কাজ করার পরে একটা গ্রুপে, আমি নাম বলবো না, নাম বললে তো জেনে যাবেন, একটা গ্রুপে সে ইন্টারভিউ দিয়ে আমার নাম বলে তার চাকরি হয়ে গেছে। তো যাই হোক, তো ওনারা আমাকে চেনে না, কিন্তু বলছে যে আমি অমুক স্যারের ইয়েতে আছি, তা আমার তারপর চাকরি হয়ে গেছে বলে আমার কাছে আসছে, যাকে বললো চাকরি হয়ে গেছে। তো এই 5-6 মাস পরে, 5-6 মাস পরে সে একদিন ফোন দিছে, ফোন দিয়ে আমাকে বলতেছে যে এ, সেলিম ভাই আপনাকে আমাদের স্যার একটু স্যারের সাথে দেখা করতে হবে। তো বললাম কেন দেখা করতে হবে, কি ইস্যু বলেন। বলে ইস্যু হলো যে তারা 4 ভাই মিলে কোম্পানি চালায়। আমাকে ডাকছে হলো বড় ভাই, সে হলো চেয়ারম্যান অফ দ্য কোম্পানি, বড় ভাই ডাকছে যে সে, তারা 4 ভাই, দুই ভাই এক মায়ের পেটের, আর 2 ভাই আর এক মায়ের পেটের। তো যেটা হয়েছে হলো যে ওই ভাইয়ের বিরুদ্ধে আর এক মায়ের পেটের যে ভাই, সে আবার তার বিরুদ্ধে মামলা করছে। এ উদ্দেশ্য হলো যে মামলাটা যে করছে, তবে ওই ভাই আবার খুব পরহেজগার, বড় ভাই, এবং কোনো একটা টাকাও সে কখনো এদিক সেদিক করে না ভাইদের জন্য। তার তার মানে ভাইদের জন্য তার মনটা সবসময় অন্যরকম, তাদের জন্য ভালো করে, এবং তারা কিন্তু মিলেমিশেই ছিল, বা এখনো আছে। বা কিন্তু ওই মামলা যে করছে তার অনেক কষ্ট আসলে, যে আমার ভাইরা এত কিছু করলাম, আমি বড় ভাই এদের জন্য, আর আমার বিরুদ্ধে মামলা করলো। তো কেন মামলাটা করছে, কেন, এটা সে নাকি মামলা হওয়ার পরে ব্যারিস্টার সাহেবদের কাছে বলছে, যে ব্যারিস্টার সাহেবরা বলছে যে ঠিক আছে মামলা করছে, আপনি ফেস করেন। তার মনে হয়েছে মামলা করছে, তো এরকম, কিন্তু ওনার মন মানে নাই। উনি জানতে চায় যে ওনার বিরুদ্ধে ওনার ভাই কেন মামলা করলো, এই কারণটা সে জানতে চায়। তো কারণ তখন লেখাই আছে, লেখা, হ্যাঁ। তা আমি বললাম যে ঠিক আছে আমি যাই। একদিন গেলাম, যা বসলাম, সন্ধ্যার পরে, মাগরিব নামাজের পরে আসলো, এসে বললো যে ভাই, আমাকে বলতেছে ভাই সেলিম ভাই, আমি এই বিষয়টা একটু জানতে চাই, আপনার তো প্রফেশনাল মানুষ। আমারে ও সুমন বললো যে মানে বলছে যে আমার স্যার আছে, সেই এটা বলতে পারবে। আমি তো 4-5 জনের এ করলাম, এবং একজন অনেক বড় ব্যারিস্টার হলো, ওনার বাবার ফ্রেন্ড ছিল আর কি, হ্যাঁ। তো সে তখন বেঁচে আছে। তো তার কাছে যা ওভাবে বলতে পারে না, পাগলের মতো তো বলতে পারে না, তা বলছে যে যা বলছে আঙ্কেল এরকম মামলা করলো, কেন করলো, তো সে তো অত গুরুত্ব দেয় নাই, কিন্তু সে অনেক নাম করা মানুষ, মারা গেছে সে, অনেক ভয়ঙ্কর ব্যারিস্টার। সে বলছে যে তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, আমি ওদেরকে দেখবো না, কারণ সে তো হলো তার বাবার ফ্রেন্ড, সুতরাং ওই ওই এর যেমন গার্জিয়ান, তার বাবা মারা গেছে অনেক আগে, আর ওদেরও গার্জিয়ান। সে বলে আচ্ছা ঠিক আছে, তুমি মামলা আছে, তুমি এটা ফেস করো, আর আমি ওদেরকে দেখবো না, আলোচনা করবো না। এইভাবে সে মানে এড়াই গেছে, কিন্তু সে অনেক নলেজেবল মানুষ।
তো পরে আমি যা যখন আমি গেলাম তা বললাম যে ঠিক আছে, আপনি তো কয় আমার বিরুদ্ধে মামলা করছে। আমি এটা জানতে চাই যে কেন মামলা করছে, আপনি কি এটা বলতে পারবেন যে কেন মামলা করলো? আমি তো কোনো জায়গায় আমার কোনো সমস্যা নেই। তো বললাম তাহলে এক কাজ করেন, আপনি যে এই কোম্পানিটা চালান, এই যে ধরেন আপনি মিটিং করেন, তারপরে আপনি নোটিশ দেন, মানুষ লেখেন, হ্যাঁ, আপনি বললেন যে এই যে মামলা করছে, তাই না? তো ওই মামলা করলো কেন? তো উনি বললো যে ওই মানে উনি একটা মেশিন কিনে, মেশিনটা উনি নিজে টাকা দিয়ে কিনছে, কোম্পানি টাকা দিয়ে না, কিনে একটা মেশিনটা কি করছে, ওই মেশিন থেকে একটা কাগজ বের হয়, সেই কাগজটা আবার ওই যে কোম্পানি সে চেয়ারম্যান সেই কোম্পানির কাছে সে সেল করে। ওইখানে সে দেখাইছে যে 200-300 কোটি টাকা সে, হ্যাঁ, এখান থেকে বেশি করে নিয়ে গেছে, এজন্য মামলা করছে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যে মেশিনটা যে নিজে কিনছেন, কিনে ওইখান থেকে যে আপনি আবার যে প্রোডাক্টটা হয় একটা কাগজ, সেটা যে আবার আপনার এই কোম্পানিতে আপনি সাপ্লাই দিবেন, এইটা আপনি কোন মানে বোর্ড সভায় আলোচনা করছেন সেটা দেন, খেয়াল করেন দেখেন। তো কয় না না সেটাও তো নাই। তো আমি তখন ফাইল দেখে আমি দেখলাম যে ওখানে খালি কি আছে জানেন, ওই যে ব্যাংক অ্যাকাউন্ট যখন খুলে তখন একটা বানানো একটা মাইনস আছে, সেটার মধ্যে 4 জনের সাইন আছে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, এই আর কি। আর মাঝে মাঝে আবার যখন চেঞ্জ করছে নতুন ব্যাংক করছে তখন এগুলি আছে, আর কিছু নাই। তো তখন আমি ফাইল চাপাই বললাম যে ভাই আপনার বিরুদ্ধে কেন মামলা হয়েছে আমি এখন আপনাকে আমি বলে দিই যে কেন মামলা। আপনি কিছু করছেন না আমি জানি, হ্যাঁ, আপনি কিছু, কারণ ওইখানে আবার আমার ছাত্ররাও আছে। না না সরি, তখন ছাত্র ছিল না বোধ হয়, ছাত্ররা ছিল না মনে হয়, না তখন ছাত্র ছিল না। যাই হোক, তা আমি বললাম যে ঠিক আছে, আমি আমার মানে আমি জিনিসটা পেয়ে গেছি। আপনাকে বলি আমি এই যে এখন আপনাদের এই পড়ার সাথে এখন মিলাই দেখেন। তা আমি বললাম দেখেন আপনি আপনি এটা করেছেন, একটা কোম্পানি করছেন। তা আমরা যখন পড়াই তখন কোম্পানির মিনিং কি জানেন? কাম অ্যান্ড পেইন্স। কাম মানে হলো উইথ, আর পেইন্স মানে হলো ব্রিড। আর এটা টোটালি জয়েন্টলি বোঝা যায় হলো, হ্যাঁ, টেকিং ব্রিড টুগেদার। তার মানে কি, আপনি যাই কিছু করবেন আপনাকে সবাইকে আপনার আমলে নিয়ে আপনাকে আগাইতে হবে। তা আপনার এই ফাইলে তো আমি কিছুই দেখলাম না, এবং যে বিষয় নিয়ে মামলা হয়েছে আপনি যে সেই কাজটা করছেন, এটা তো আপনাকে তো কোম্পানি থেকে আপনাকে সবার কাছ থেকে অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে করতে হবে। আপনি কোম্পানি ভালো জন্য করছেন, এবং ওই কাজ করার পরে আরো কোম্পানি অনেক বেশি লাভ হয়েছে, কিন্তু ওর কাছে তো মানে যে আগে ওই কাগজ সাপ্লাই দিত সে তো তাকে লাগাই দিচ্ছে যে তোমার ভাই কিন্তু, হ্যাঁ, এরকম এরকম টাকা পয়সা সে ই করছে। মানে হয়েছে কি যে মানে ওনার যে প্রোডাক্টে একটা কাগজ ইউজ করতে হয়, সেই কাগজটা হলো বাংলাদেশের একটা অনেক বড় একটা কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি, তারা সাপ্লাই দিত, তারাই একমাত্র সাপ্লাই ছিল। কিন্তু ওই কাগজটা গুণগত মান ভালো ছিল না, যার জন্য হয়তো কি হয়তো হলো যে ওই তার যে প্রোডাক্টটা কাগজ দিয়ে মোড়ানো থাকে সেটা সেটা ড্যাম হয়ে যেত, ওদায় যাইতো, হ্যাঁ, হয়ে যেত আর কি। তাতে তার অনেক লস হইতো, তার তার ফিনিশ প্রোডাক্ট লস হইতো, এর আগে আবার রিমেক করা লাগতো। তখন উনি করছে কি, যে নিজে একটা মানে আরো মানে কোয়ালিটি একটা জিনিস, তাও কোম্পানি থেকে কোনো টাকা নেয় নাই, নিজের টাকাতে বসে ওইখান থেকে এখানে সাপ্লাই করে, যেহেতু কোয়ালিটি জিনিস। আগে হয়তো ধরেন ওটার দাম ছিল 35 পয়সা, এখন উনি নাই হলো 60 পয়সা, তাহলে 25 পয়সা বেশি। কিন্তু তাতে হচ্ছে কি, তার ওই যে প্রোডাক্টটা নষ্ট হচ্ছে না, তারপর ওটাকে আবার রিপ্রোডাকশন করা লাগতেছে না, হ্যাঁ, স্টকটা ভালো থাকতেছে, তার লাভ আরো বেশি হচ্ছে আর কি আগের চেয়ে। কিন্তু লাভ বেশি হলে ওই যে সে যখন 25 পয়সা করে বেশি যাচ্ছে, ওইটাকে সে ক্যালকুলেশন করে বুঝাইছে যে এতদিনে 200 কোটি টাকা সে আমার এখান থেকে নিয়ে গেছে, কারণ আগের যন্ত্র দিত 25 পয়সা করে, কিন্তু তাতে তো খারাপ, ওটাতে তার লস হয়ে যেত কিন্তু মোটের উপরে। তো দেখেন, তো তখন আমি বললাম যে ভাই আপনি এই কাজটা যে করছেন, আপনি আসলে করেছেন কোম্পানি, কিন্তু আপনি এই কোম্পানিটা চালানো হলো কোম্পানির মতো না। মানে এখানে কাম অ্যান্ড পেইন্স নাই, এখানে আপনি চালানো হলো এটাকে আপনার প্রোপাইটারশিপ বিজনেসের মতো। আপনি ভালো কাজ করেন, নিজেরই সিদ্ধান্ত নেন, সব সিদ্ধান্ত বাইরের সাথে আলোচনা করেন না, মানে আপনি প্রপার নোটিশ দেন না, যেটা আমাদের ভাষায়, কোম্পানির ভাষায় হলো যে আপনাকে প্রপার নোটিশ দিয়ে আপনি মিটিং রাখতে হবে, সেখানে আলোচনা করতে হবে, দেন মাইনাস করতে হবে, দেন আপনাকে আগাইতে হবে। দিস ইজ হলো কাম অ্যান্ড পেইন্স। তখন উনি বললো ভাই, উনি এতই খুশি হয়েছে, সাথে সাথে লাভ দুইটা বলতেছে, সেলিম ভাইকে তাড়াতাড়ি ই করো, হ্যাঁ, খাবার নিয়ে এসো, মিষ্টি নিয়ে এসো, আর তুমি এক কাজ করো, এই ওনাকে 2 লক্ষ টাকা দিয়ে দাও। চিন্তা করছেন? আমি বললাম যে না, এত টাকা তো লাগবে না। বলে না না সেলিম ভাই, আপনি আরো কাজ করবো আপনাকে দিয়ে, আপনি 2 লাখ টাকা আগে নেন। মানে এবং সে বুঝে ফেলছে যে আমি বললাম যে ভাই আপনি তো আসলে কোম্পানি বানাইছেন, কোম্পানি চালানো হলো কিসের মতো। এবং বাংলাদেশের প্রত্যেকটা যারা এই এন্টারপ্রেনিউর, তারা কোম্পানির মিনিং বোঝে না, আমরাও বুঝি না, তারাও বোঝে না। যার জন্য আপনি দেখেন বড় বড় কোম্পানিতে ভাইয়ের সাথে ভাইয়ের গন্ডগোল, বাবার সাথে ছেলের গন্ডগোল,
হ্যাঁ, তারপরে কি চেয়ারম্যানের সাথে ভোর গন্ডগোল, বউ বসে এক জায়গায়, চেয়ারম্যান বসে আর এক জায়গায়, ছেলে বসে। আমার কাছে আমারই এখন বর্তমান ক্লায়েন্টে আছে, এক ভাই কতগুলো নিয়ে একদিকে বসে, সৎ মা আর একদিকে বসে, হ্যাঁ, মেয়ে আর একদিকে বসে। কি আপনাদের এরকম জানা নাই? জানা আছে না এরকম? জি স্যার, জানা আছে। হ্যাঁ, তো এই সব কিছু হয় কেন জানেন? জানা আছে স্যার, নিজে সাফারিং। নিজেই সাফারি গুড। তো এখন বুঝতে পারছেন? হ্যাঁ, তা আপনি 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 বলবেন আপনার স্যার আপনি তো কোম্পানি বানাইছেন, কিন্তু কোম্পানি তো চালানো হলো প্রপার্টিশিপের মতো করে। তাহলে আপনি প্রপার্টিশিপ বিজনেস করতেন, কেউ আপনার কাছে আসতো না। যখন আপনি আপনার ভাইকে যখন শেয়ার হোল্ডার বানাবেন, আপনার বউকে বানাবেন, আপনার বোনকে বানাবেন, তখন তো আপনাকে কাম অ্যান্ড পেইনস, আপনাকে একত্রে সব কাজ করতে হবে। একত্রে মিনিং কি? আপনি যে কোনো ডিসিশন আপনাকে নিতে হবে কিসের মাধ্যমে? প্রপার এজেন্ডা থাকবে, প্রপার নোটিশ থাকবে, প্রপার এজেন্ডা থাকবে, যা ডিসকাশন হবে সেই অনুযায়ী। সেখানে যদি কেউ যদি দ্বিমত করে, সে দ্বিমতের কথাটাও লেখা থাকবে। আর সিম্পল মেজরিটিতে কি হবে? সিদ্ধান্ত হবে। তো এই হলো মানে মানে রিলেশনশিপ বিটুইন দ্য কোম্পানি অ্যান্ড কি মালিক অ্যান্ড মানে শেয়ার হোল্ডার্স। আপনি তো বানিয়েছেন এটাকে প্রপার্টারশিপ। স্যার এই জন্য এটা হয়নি। যেমন আমার ওই লোক বুঝতে পারছে, হ্যাঁ, এবং আমি তো বললাম আমি মানে 1 ঘন্টা সময় দিয়ে, তার মানে আধা ঘন্টা তো বসেছিলাম, আর আধা ঘন্টা দেখে 2 লক্ষ টাকা ফিস। আমি চাইও নাই, আমি বলছি না আমার এত টাকা লাগবে না, বলছি না ভাই আপনি নিয়ে যান, আমি আপনার অন্য কাজ করাবো আরো। এবার আপনারা কি বুঝতে পারলেন যে আমরা যে কোম্পানি মালিক যে আসলে মানে কোথায় ভুল করে, কেন এত এই যে বিরোধ, এতই, এটা কি বুঝতে পারছেন আপনারা? স্যার। জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। এই ক্লিয়ারটাই দরকার। আর আপনি যদি এইভাবে বলতে পারেন যে স্যার এটা তো আসলে আপনি বানিয়েছেন কোম্পানি, তখন আপনাকে, তাহলে এইটা যদি সে বুঝতে পারে আপনার মালিক যে আসলে তো তাই। আমি তো এই যে যেমন বাংলাদেশে অনেক আছে, অনেকই আছে, এখানে যদি মনে করে ধরেন প্রাণ গ্রুপের খাজা খাজা আমদাস সাইদ নাকি ওনার নাম, আমদাদ হোসেন চৌধুরী ছিলেন ওনার নাম। উনি যতদিন ছিলেন, হ্যাঁ, কিন্তু উনি কি করছে? উনি তো তার ছেলে এবং মেয়ে সানি এবং উজমা চৌধুরী, এখন যে মেঘনা ব্যাংকের চেয়ারম্যান হলো, ওনারা তো ওনার বাবার কাছ থেকে ছোট সময় থেকে শিখছে তারা যে কিভাবে কোম্পানি চালাইতে হয়। তারপরে আমরা স্কোয়ারের কথা বলেন, তো স্কোয়ারে তো কোনোদিন গন্ডগোল লাগে না। অথচ দেখেন এই যে ট্রান্সকম গ্রুপে গন্ডগোল লাগিয়ে তারপরে দেখা গেল যে আমাদের আমাদের চার্টার অ্যাকাউন্টেন্ট সব জেলে নিয়ে গেল। আমাদের আবার একজন বললো যে ভাই আমি সাফারিং। সাফারিং কেন? এই কারণে সাফারিং। কেন সাফারিং? আসলে হলো তারা আসলে চালায় কোম্পানি, নাম দিছে কোম্পানি, চালাই হলো প্রপার্টিশিপের মতো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যে তাহলে কি কোম্পানি আইন কি ভালো করে জানা প্রয়োজন না? ইয়েস স্যার। জি স্যার। স্যার অবশ্যই স্যার। তাহলে এখন শোনেন, তাহলে আমরা অবশ্যই অ্যাকাউন্টিং, অডিটিং সেটা তো আমরা শিখবই, কিন্তু আমার কথা হলো কি যে ওখানে তো আপনার আইএসি বলা আছে যে আপনাকে সব লিগ্যাল কি করতে হবে। লিগ্যাল আমি জানি না, লিগ্যাল আপনি কমপ্লেন্স কি করবেন, ব্যাখ্যাই আমি বুঝি না। আপনি যখন আইন একটা পড়বেন তখন একটা আইনের ওই নলেজ দিয়ে দেখবেন যে অন্য আইনের এটা খুলে গেছে। যেমন এই কোম্পানি আইন হলো সব, এটাকে বলা হয় মাদার ল, অন্য অন্য আইনের মা বলা হয়। কেন জানেন? এই কোম্পানি আইন যত আগে থেকে আসছে ওই ধাঁচেই অন্য অন্য, যেমন আপনি ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট, ওই একই ধাঁচেই লেখা হয়েছে, ধাঁচটা ওরকম। তার মানে এখান থেকে ওটা নেওয়া হয়েছে, মানে আন্ডারস্ট্যান্ডিংটা আপনার কোম্পানি আইন থেকে, কারণ কোম্পানি আইন হলো পুরনো, সবচেয়ে পুরনো আইন। দেন হলো ব্যাংকিং ইন্স্যুরেন্স, সেদিনের আইন এগুলা। এই জন্য এটা মাদার ল বলা হয়। তাই আপনাকে তো আর জানতে হবে অ্যাজ এ প্রফেশনাল। এই যে আমি যে বললাম যে এই খালি কাম অ্যান্ড স্পেন লিখলে হবে না, তো এর বাস্তব অ্যাপ্লিকেশনটা আপনাকে জানতে হবে। ঠিক আছে? ইয়েস স্যার। হ্যাঁ, আমি মনে করি ঠিক আছে, আমি 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 আপনাকে এখানে পড়াবো, আর আমি আপনাদের কি দেবো, যেমন এভরি কেস আমাদের যে প্র্যাকটিক্যাল যে নলেজ আর কোম্পানি। আমি তো অনেকেই দেখছি, অনেক বড় বড় মানে এফসিএ যারা, হ্যাঁ, অনেক বড় বড়, এত বড় এফসিএ বললাম তো ওনারা কথা বলার সময় আমি যদি পিছিয়ে বসে থাকি, আর যেহেতু ওনারা অনেক বড় আমাদের স্যার, ওই কিন্তু বলে যে এই তো সেলিম কিন্তু এখানে বসাই আছে, মানে কথা বলার সময় বলে, আমি দেখছি, বুঝতে পারছেন? এবং ওই স্যারেরা তো দেখছি যে মানে কোম্পানি মানে ওরা বলে যে কোম্পানির ব্যাখ্যা তো আসলে এরা তো আরো ভালো করে জানতে হবে, আমাদের না না জানলে তো আমরা বলতে পারবো না, জানতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা ক্লাসে, আমি খুবই হ্যাপি যে আপনারা 137 জন এখানে 36 জন করছেন, খুবই হ্যাপি। উদ্দেশ্য একটাই যে আপনি এই কোম্পানি আইনটাকে আপনি ভালো করে জানেন। কত মানুষ আমাকে ফোন করে বা এই করে, আমি ফোন করলে প্রশ্ন করলে আমি বুঝতে পারি যে উনি আসলে এই প্রশ্নটা একদম বোকার মতো করছে। প্রফেশনাল মানুষ, না এটা আমি বুঝতে পারছি যে উনি বোকার মতো একটা প্রশ্ন করলো, তার মানে উনি অনেক কিছুই সে জানেন না, অথচ প্রশ্ন করছে সে আমাকে। যেমন
এই প্রশ্ন এখন আর আসে না, কারণ এগুলো আমি বলতে বলতে হয়তো অনেকেই যে যে 1 বছরে 2টা এজিএম করা যায় না। টেলিফোন বলেন, এজিএম মানেই হলো অ্যানুয়াল জেনারেল মিটিং, বছরে একটি। তো সেটা কি 1 বছর 2টা করা যাবে? না স্যার। না স্যার। এই প্রশ্ন আমি তো স্যার। শুনতে এখন আর আসে না, কারণ এখন সবাই বুঝে ফেলছে এখানে এটা এক জায়গা থেকে আরেক জায়গায়। আমি তো কয়েকদিন আগে কিনেছি, অনেক চার্টার সবাই ধরছে অনেক আগে থেকে। আমি আসলে সময় পাই না, সময় খুবই কম পাই, যে বসে আছি আর এক জায়গায় কত যাই হোক। ওনারা পরে আমার সাথে অনলাইনে মানে পরে আবার জমে সবাই বসছিল, বসে বসে তো ওই বসে প্রায় 1.5 ঘন্টা বলছে, আর 1.5 ঘন্টা না, বলছে ভাই আমাদের সাথে আপনার সাথে আমাদের মানে আরো বেশি বসতে হবে। ও ঠিক আছে, পরে আবার একদিন বসবো এইসব নিয়ে, কোম্পানি আইন নিয়ে, এইসব প্রশ্ন নিয়ে। তো এখন এরকম প্রশ্ন আছে। আবার আমি আপনাকে বলি, কেন বলি, যে আপনি যদি উল্টাটা বুঝতে পারেন তখন আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আসবে। সেটা হলো তুমি জানি তুমি চলে যাও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবাই কাজ চলে যাও বসে। স্যার নাই ক্লাস নিচ্ছি স্যার। সরি, হ্যাঁ। এই জন্য আমি বলি যে এই জিনিসগুলো আপনি জানতে হবে, ভালো করে জানতে হবে, এবং আপনারা প্রশ্ন করবেন। এই যে এখন কত সুন্দর করে আপনি রেসপন্স করছেন, প্রশ্ন করেন। এবং আপনাদের তো বললাম যে কত রকমের প্রশ্ন আছে আপনাদের রিগার্ডিং ল, এই যে এই ল সম্পর্কে, যত ল আছে কমার্শিয়াল ল সম্পর্কে, আপনি সব প্রশ্ন করতে পারেন। আমার সুবিধা একটাই, যে আমি যদি তখন উত্তর না দিই পরের দিন দেবো, সমস্যা নেই। কিন্তু আমি আপনাকে একজ্যাক্ট দিব, ভুলটা দেবো না। আমি অনেক লোক দেখছি এমনি একটা বলে, আমাদের অনেক গ্রুপ আছে, এত কথা বলে, আমি দেখি সব ভুল বলতেছে, তখন আমি আর ওখানে কোনো রেসপন্স করি না। না করে ওই ব্যক্তি, যে ব্যক্তি প্রশ্ন করে তাকে আমি ফোন করি। কেন করি জানেন? ওই যারা বোঝে না তারা উল্টাপাল্টা লিখতে থাকে, সেই জন্য আমি করি কি, ওখানে আর লিখি না। লিখে আমি এটা মানে ক্রিয়েট না করে সরাসরি ওই ব্যক্তিকে ফোন করি, করে বলি যে আপনি কোম্পানি আসলে ধারা, এই হলো তার প্র্যাকটিস, এই তার কেস ল, এটা দেখেন, দেখে আপনি দেখেন এটার উত্তর হবে এই, যেভাবে লেখছে রং। কারণ আমি যদি ওনাকে রং বলি, উনি আরো পণ্ডিত, আমরা চার্টার অ্যাকাউন্টেন্ট না, দেখা গেলো যে আরো পণ্ডিত করে আবার আটটা লেখা শুরু করে দেবো একটার সাথে আরেকটা। ওই জন্য আর বলি না, আমি না বলে ওই ব্যক্তিকেই বলি। তখন উনি দেখে টেখে পরে করে সেলিম ভাই খুবই উপকার হলো আর আপনার কাছ থেকে আমরা, এবং এটাই বলে যে একজ্যাক্টটা পাই একদম, মানে একজ্যাক্ট উত্তরটা পাই আমরা আপনার কাছ থেকে, গুড। এই জন্য আমি আপনাদের বলি যে এগুলো আসলে দরকার। এরকম মানে যেমন একজন একটা প্রাইভেট কোম্পানির মানে আগের বছরে রিটার্ন পাস করছে, সেখানে পিডি ছিল। পিডি মানে পার্টিকুলার অফ ডাইরেক্টরস, মানে ডাইরেক্টরদের লিস্ট যেটা আপনারা জানেন সবাই, সেটা পাস করাইছে। পরবার যখন আমার কাছে আসছে তখন আমি ওই পিডিটা নাই, আমি পাস করাই দিছি। আর উনি পাওয়ার পরে বললো, সেলিম ভাই কি করলেন এটা ভাই, গতবার তো পিডি ছিল, এবার তো পিডি নাই, এটা একটা প্রাইভেট কোম্পানি। তো ভাই আপনার তো ভাই একটা জিনিস ভুল করে ফেলছেন, আমারে বলতেছে। তাই আমি বললাম যে ভুল তো মানুষই করে, আমারও হইতে পারে, কিন্তু আপনি যে প্রশ্ন করলেন এটা আপনার, এটা হলো প্রাইভেট কোম্পানি। গত বছর পিডি ছিল কেন, যে তার আগেই আপনার যে কোম্পানির চেয়ারম্যান, আপনার কোম্পানির যে এমডি সাহেব, তাদের 5 বছর করে শেষ হয়ে গেছিল গত বছরই। 5 বছর শেষ হলে নিয়ম হলো যে আবার এজিএম এর পারমিশন নিয়ে তারা এই হইতে পারে। কারণ প্রথমে লেখা থাকে যে 5 বছরের জন্য নিয়োগ দেওয়া হলো, 5 বছর পর সে রিটায়ার করছে, যেহেতু রিটায়ার করে আবার রিলেক্টেড হয়েছে, ওই জন্য গতবার পিডি লাগছে। এবার তো হয়েছে 1 বছর মাত্র, তা আবার 5 বছর পরে যা লাগবে। তখন ও হো সরি ভাই, আমি তো বুঝতে পারিনি। তো বোঝেন নাই, সেটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনাদের প্রথমে বললেন যে ভুল হয়ে গেছে, হ্যাঁ বুঝতে পারছেন। এরকম অনেক, আমি কত বলবো আপনাদেরকে। তো দেখেন, সে মানে সে বোঝেই নাই সে, কারণ প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে তো যদি কোনো মানে ভ্যাকেন্ট পজিশন না হয়, কোনো চেঞ্জ না আসে ডাইরেক্টরি, তাহলে তো আর পিডি লাগে না। যেহেতু কোনো চেঞ্জ আসে নাই, পিডি লাগে না। তার ধারণা হলো যে গতবারও তো পিডি আসছে, তাহলে এবার একটা পিডি দেওয়া লাগবে, এবার দেয় নাই, তার মানে ভুল হয়েছে। তো এই যে এই টাইপের ইস্যুস গুলো আমাদের কি করা উচিত, আমাদের ভালো করে জানা উচিত। তো কোম্পানি সম্পর্কে আমরা বলেন, এবার কোম্পানি সম্পর্কে তো আমরা এখন বুঝতে পারলাম যে কোম্পানি মানে কি। Yes, sir. স্যার। ওকে, মানে লিমন একটু সামারি করবেন। মানে আমরা যে যে আর কি যে বললাম যে টেকিং ব্রিক টুগেদার, তার মানে কি, এই অর্থটা হলো যে আমাদের যখনই আমরা কি করে কোম্পানি চালাবো, সে আমার যদি ওয়াইফও হয়, সে যদি ডাইরেক্টর হয়, তাকে প্রপার নোটিশ দিতে হবে অফিস থেকে, প্রপার নোটিশ দিয়ে তার সাথে আলোচনা করতে হবে। Yes, sir. ছেলে হয়, মেয়ের জামাইও হয়, মেয়ের জামাই হলো ফ্যামিলিতে, আর কোম্পানিতে সে হলো ডাইরেক্টর।
তাহলে সুতরাং আমাকে টেকিং ব্রিড টুগেদার মানে প্রপার আলোচনা করে আমার করতে হবে, যাতে কোনোদিন ওই যে ভাই 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 বিরুদ্ধে মামলা না করে, তাই না? এইটা শিখলাম Yes, sir. নাকি? ইয়েস স্যার। এখন সেই জিনিসগুলোই কোম্পানি আইনের বিভিন্ন জায়গায় আছে। আপনি শেয়ার ট্রান্সফার করবেন কিভাবে করবেন, সেখানে বোর্ডে আসতে হবে। হ্যাঁ, সেগুলো এখন পরে আলোচনা আছে। আপনি একটা কোম্পানির অ্যাড্রেস চেঞ্জ করবেন, বোর্ডে সিদ্ধান্ত নিতে হবে, বলা আছে ফর্ম 6 দিয়ে করতে হবে। আপনি এরকম মানে একজন হয়তো মানে ডাইরেক্টর চলে গেছে, একজন ডাইরেক্টর নিতে হবে, তো সেইগুলোই পরে বলা আছে। মানে আপনি এই যে টেকিং ব্রিড টুগেদার একসাথে কাজ করার জন্য যা করতে হবে তাই বলা আছে। কোনো কোনো সময় শুধু খালি ডাইরেক্টরদের হবে না, শেয়ার হোল্ডারদেরকেও লাগবে। তার মানে কি, যখন ইজিএম করবেন শেয়ার হোল্ডার, ইজিএম করবেন শেয়ার হোল্ডার, স্ট্যাটুটরি মিটিং করবেন শেয়ার হোল্ডার মিটিং, মানে এগুলোর নাম হলো শেয়ার হোল্ডার্স মিটিং এক কথায়। তাহলে এদেরকে ডাকতে হবে। তাহলে কখন ডাইরেক্টর ডাকতে হবে, কখন ডাইরেক্টর সহ শেয়ার হোল্ডার, ডাইরেক্টর অলসো শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডারকে ডাকতে হবে। হ্যাঁ, কার কাছ থেকে কখন পারমিশন নিতে হবে, এইটা আইনে বলা আছে, আপনাকে সেটা করতে হবে। সেটা যদি না করেন তাহলে আপনার ওই মেয়ের জামাইয়ে দেখবেন দাদা শ্বশুরের বিরুদ্ধে মামলা করে দিয়েছে, আছে বাংলাদেশে আছে, বুঝতে পারছেন? আর যদি সে বলে যে হ্যাঁ সব যদি সে এখানে জানায়া করে, তাহলে দুর্নীতি যেমন হবে না, হ্যাঁ, আবার কোম্পানি ভালো চলবে, কোম্পানি আগায় যাবে। তার তো প্রমাণ আপনার কাছে বললাম, আপনার সামনে প্রমাণ আছে। স্কয়ার গ্রুপের কি অবস্থা, ক্যাশ কাউ আপনি জানেন। ইয়েস স্যার। হ্যাঁ, হ্যাঁ, পিএসপি মোটামুটি ভালো, পিএসপি ইজ গুড, ভালো। তারপরে এই যে বললাম যে এই প্রাণও ভালো, তারাও অনেক নাম করে গেছে, তাদের মধ্যে কোনোই নাই। তারা নিয়ম অনেক সুন্দরভাবে তারা কোম্পানি চালাচ্ছে, এখন হয়তো চালাচ্ছে ভালো, আমি বাহির থেকে বলতেছি আর কি। কিন্তু যত ডিফারেন্স তৈরি হয়েছে এই ডিউ টু আমরা কোম্পানিকে কোম্পানির মতো চালাই না। এই কারণে আমি বাপ হয়ে মনে করি যে আমি কোম্পানি করছি, এত কাজ শুনতে হবে কেন, আমি যা করবো যাই, শেষ, ওই কোম্পানি শেষ। ওই কোম্পানি শেষ। এই যে আমি সেদিন শুনলাম উনি মারা গেছেন, তার তো বললাম না যে বউ ছেলে মেয়ে সব ভাগাভাগি করে দিছে। তা আমি বললাম কি কয়, উনি তো কারোর কথা শুনতো না, মানে দিবু সাইডে কারোর কথা শুনতো না, ব্যাস লেগে গেছে ভাগাভাগি সব ঝামেলা। যাই হোক, তো এই সুতরাং আমরা জানলাম। আর এখানে কর্পোরেশন, এগুলো আসলে কর্পোরেশন এগুলো পড়ার আমি মনে করি যা কোম্পানি আইনের ইস্যুজ না। কোম্পানি আইনে কর্পোরেশন বলতে কিছু নাই। ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং এগুলো হলো ট্যাক্সের ইস্যু, এগুলো বাংলাদেশের কোম্পানি আইনে নাই, সেটা আমি এটা পড়ি না কখনই। কেন ওটা নাই, আমি পড়াবো কেন? তারপর হলো টাইপস অফ কোম্পানি। আমরা জানি যে কোম্পানি 2 ধরনের, কিন্তু এখন বলতে হবে 3 ধরনের। আমরা নতুন বইতে তো আছে, কারণ একটা যে 1% কোম্পানির কথা একটা আসছে, ওপিসি আসছে, এটা নতুন আসছে 20 সালে, 7ই সেপ্টেম্বর বোধ হয় 20 সালে একটা ইয়ের মাধ্যমে আসছে। এটার নাম হলো ওপিসি, 1% কোম্পানি। তাহলে আসলে হলো 3 ধরনের আসলে, প্রাইভেট বা মানে আমরা যদি ব্রডলি বলি আসলে 2 ধরনের, যে একটা পাবলিক কোম্পানি আর একটা প্রাইভেট কোম্পানি। ওই যে ওপিসিটাও প্রাইভেট কোম্পানি বলা যায়, 2 ধরনের বলা যায়। হ্যাঁ, যে পাবলিক আর প্রাইভেট, প্রাইভেটের মধ্যে যে বলা যায় যে কি আছে, ওপিসি নামে একটা কোম্পানি আছে, ওটাও প্রাইভেট। আসলে আসলে ওটা ওটা মানে ন্যাচার হলো প্রাইভেট কোম্পানি। তো এই যে প্রাইভেট কোম্পানি কাকে বলে, আমরা জানি যে কোম্পানি আইনের 2 কিউ যে সাবসেকশন আছে, এখানে প্রাইভেট কোম্পানি সংজ্ঞা দিছে যে রেস্ট্রিক্ট দ্য রাইট টু ট্রান্সফার ইট শেয়ারস। এটা বাংলা কি হবে একজন বলেন তো? এই যে প্রাইভেট কোম্পানি শেয়ার কি করা যায় না, এটা কি বলছে? শেয়ার হচ্ছে বাজারে অফার করা যাবে। শেয়ার প্রদর্শন করতে পারে না। আচ্ছা, এটার মানে হলো, মানে ইংলিশে যেভাবে আছে আমাদের সেভাবেই বুঝতে হবে। রেস্ট্রিক্ট মানে বাধা আছে, মানে শেয়ার ট্রান্সফারে যে আমি দেখেন অনেক বইতে আছে, বাংলাদেশে যারা বই লেখে লেখা আছে প্রাইভেট কোম্পানির যে বৈশিষ্ট্য, আমাদের প্রথম বৈশিষ্ট্য হলো শেয়ার ট্রান্সফার করা যায় না, স্থানান্তর করা যায় না। তো এইরকম করে যদি আমরা প্রফেশনাল ছেলেপেলে পড়ি তাহলে তো আর কিছু শেখা হবে না। এই রেস্ট্রিক্ট মানে কিন্তু বাধা, মানে শেয়ার হস্তান্তর করা যায় না তা না। রেস্ট্রিক্ট মানে শেয়ার শেয়ার হস্তান্তরে বাধা আছে, সে বাধা কি করা যায়, অতিক্রম করা যায়, বুঝতে পারছেন? আর যদি বলি যে হস্তান্তর করা যায় না, তাহলে তো যাই না, আসলে তা না। রেস্ট্রিক্ট, ইংলিশ হলো রেস্ট্রিক্ট। আমরা বুঝি যে প্রাইভেট কোম্পানি শেয়ার, আমি ধরেন আমি, তারপর ধরেন মেহেদি বা লিমন, আমরা 3 জনের একটা কোম্পানি করলাম। এখন আমি থাকবো না, আমি বললাম যে দেখো আমার তখন বয়স হয়ে গেছে, আমি আর কোম্পানি ভালো লাগে না, তোমরা চালাও। তাহলে কি হবে? তাহলে তাহলে আমার শেয়ার কিন্তু মানে যেহেতু স্থানান্তর করা যায় না, তাহলে কি করবো? তাহলে ফালা রেখে চলে আসবো? তা আমার তা তো করবো না। তাই আমি তখন মেহেদিক বলবো, লিমান বলবো যে প্রথমে হলো তোমরা যেহেতু আমার সাথে পার্টনার, তোমাদের একটা রাইট আছে। কি রাইট?
প্রিএমশন রাইট, প্রিএমশন মানে অগ্রক্রয়। আমি যে শেয়ারটা বেচবো, তোমাদের দুজনের অধিকার হলো আগে। তা আমি তোমাদের কাছে অফার দিলাম, হ্যাঁ, তোমার 1,000 শেয়ার, ওর 1,000, আমার 1,000 শেয়ার, তাহলে 3 ভাগে সবাই সমান সমান। তা আমার 500 তুমি নাও, 500 তুমি নাও, অথবা কে কিভাবে নিবে নাও, আমার শেয়ার আমি সেল করবো। তোমরা বলে না ভাই আমাদের কাছে টাকা পয়সা নাই, তোমরা তাহলে আমি বাইরে সেল করে দিলাম। তার মানে কি, আপনার প্রিয়ামশন যে রাইটটা ছিল সেই রাইটটা আমি আপনাকে অ্যাপ্লাই করলাম, করে আমি বাইরে সেল করে দিলাম, তখন আপনি ওটা পাস করতে বাধ্য, তার মানে বাইরে হস্তান্তর হয়ে গেল। কি ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, তার মানে বাধা আছে। হ্যাঁ, আমি যদি লিখি, এরকম নলেজ যদি আমার আপনার হয়, হ্যাঁ, আর ওইভাবে যদি সিএ পাস করে যাই, এই মানে লাইক মানে বিএ মানে বিকম পাস এমকম পাসের মতো, যে শেয়ার হস্তান্তর করা যায় না, তাহলে শেষ, নলেজই শেষ, তাহলে মানে শেখাও শেষ, সব শেষ। এই যে তার মানে হলো বাধা আছে। আচ্ছা, তারপরে হ্যাঁ, জনগণের কাছে শেয়ার শেয়ার কি করা যায় না, প্রোহিবিট। দেখেন, প্রোহিবিট এটা তো আর মানে একদমই বাধা, বাধা না, একদম নিষিদ্ধ একদম। তার মানে হ্যাঁ, জনগণের কাছে শেয়ার বা ডিবেঞ্চার কি করা যায় না, ইনভাইটেশন করা যায় না, ইনভাইট করা যায় না, এটা ঠিক আছে। এবং সবসময় মনে রাখতে হবে, লিমিট দ্য নাম্বার অফ মেম্বার্স টু 50। প্রাইভেট কোম্পানি হলে এর সর্বোচ্চ নাম্বার হয় 50। তবে যখন 50 গুনবেন, তখন যদি ওর মধ্যে এমপ্লয়িরা থাকে, তাহলে তাদের নাম্বার দিতে হবে 50 গোনার সময়। এমপ্লয়িরা মানে শেয়ার হোল্ডার হলেও তারা এই 50 জনের মধ্যে আসবে না, এটা হলো আইন। তো এই শর্ত যারা যে আছে, তারাই হলো কি, তারাই হলো প্রাইভেট কোম্পানি। স্যার 3 নাম্বারটা একটু বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ 3 নাম্বারটা হ্যাঁ, 3 নম্বরটা হলো এমপ্লয়ি। যে আপনি যদি প্রাইভেট কোম্পানি করেন, আপনি শেয়ার হোল্ডার যে নেবেন, সর্বোচ্চ শেয়ার হোল্ডার হবে 50 জন। হ্যাঁ, 50 জন ধরেন আপনার ওখানে শেয়ার হোল্ডার আছে হলো ধরেন 54 জন আছে, ধরেন 54 জনের মধ্যে আপনার 6 জন আছে হলো, 6 জন আছে হলো এমপ্লয়ি। তাহলে আপনি যখন 50 মিলাবেন, প্রাইভেট কোম্পানিতে 50 জন, তখন কিন্তু তাহলে 54 থেকে 6 বাদ দেন, তাহলে কত হলো, 48 হলো না? 48, হ্যাঁ 48 জন। তার মানে আপনি 48 জন, তার মানে আপনি 50-র মধ্যেই আছেন, তার মানে আপনাদের প্রাইভেট কোম্পানি। যদি এরকম হয়, আপনি সব মিলে হলো আপনার 58 জন শেয়ার হোল্ডার, এর মধ্যে আপনার 6 জন হলো ওই আপনার এমপ্লয়ি, তাহলে আপনি 52 জন হয়ে গেল না বিয়োগ দিলে? জি স্যার। তার মানে আপনি আর প্রাইভেট কোম্পানি থাকতে পারবেন না। 50 এক্সিড করলে আপনার প্রাইভেট কোম্পানি থাকবে, তাহলে আপনাকে পাবলিক করতে হবে। জি স্যার, বুঝছি স্যার। ক্লিয়ার এখন? জি স্যার। তাহলে এই শর্ত যাদের আছে তারা হলো প্রাইভেট কোম্পানি। আর এই শর্ত যারা ভঙ্গ করবে, মানে তারাও হয়তো অন্য কোনো ভাবে তাদের রেজিস্ট্রেশন করতে হবে, প্রাইভেট কোম্পানি সে থাকতে পারবে না। বলছেন যে হ্যাঁ, বলছেন এই যেখানে আসেন পাবলিক, তারপরে হলো পাবলিক কোম্পানি। এই পাবলিক কোম্পানি কোনগুলো, যেগুলো প্রাইভেট না, এক কথায় প্রাইভেটের যে বৈশিষ্ট্য আছে যেগুলো তার মধ্যে নাই, সেগুলো হলো পাবলিক কোম্পানি। সহজ একদম। স্যার, প্রাইভেট কোম্পানির শেয়ার ট্রান্সফারটা একটু যদি একবার বলতেন। হ্যাঁ, পাবলিক কোম্পানি শেয়ার ট্রান্সফার সাধারণত, পাবলিক কোম্পানি যদি লিস্টেড হয় তাহলে তো সহজ। কি সহজ? আপনার বিও অ্যাকাউন্ট থাকবে, বিও অ্যাকাউন্ট থেকে আপনি যখন শেয়ার সেল করবেন, বিও অ্যাকাউন্ট থেকে বিও অ্যাকাউন্টে চলে যাবে আপনার ওই থ্রু হাউসের মাধ্যমে, ব্রোকারেজ হাউসের মাধ্যমে, ওটা খুব ইজি। কিন্তু প্রাইভেট কোম্পানি যদি লিস্টেড না হয়, তাহলে আবার এই প্রাইভেট কোম্পানির মতো করে শেয়ার ট্রান্সফার করতে হবে, লাইক লাইক প্রাইভেট কোম্পানি, ওটার মতো করে করতে হবে। 117 সাইন করতে হবে, জমা দেওয়া লাগবে, তারপরে সেটা বোর্ডে পাস করে দিতে হবে, তারপরে শেয়ার ট্রান্সফার করতে হবে। আর দেখছি যে কি ক্লিয়ার এখন? লিস্টেড জি স্যার। প্রাইভেট কোম্পানিগুলো কোনগুলো? তো এখন এই পাবলিক কোম্পানিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো যেটা আমরা সবসময় দেখি, যে কোম্পানিজ লিমিটেড বাই শেয়ারস, প্রাইভেট কোম্পানি লিমিটেড বাই শেয়ারস। কিন্তু এই প্রাইভেট কোম্পানির মধ্যেই মানে সরি পাবলিক কোম্পানির মধ্যেই আবার কি আছে, লিমিটেড বাই শেয়ারস আছে, এটা হলো একটা। আরটা আছে গ্যারান্টি, একটা হলো আনলিমিটেড কোম্পানি। এই 3 ধরনের কোম্পানি আছে। তো প্রাইভেট কোম্পানি যখন বললাম, তখন যে বললাম যে আরেকটা কোম্পানি আছে ওপিসি, এটার নাম হলো 1 পার্সন কোম্পানি, মানে একজন ব্যক্তি থাকে। হ্যাঁ, যেহেতু একজন ব্যক্তির সাথে কোম্পানি হয়, এই জন্য আর একজন থাকে, তাহলে কিন্তু সে আর একজন যার নাম থাকে, তার নাম সে হলো নমিনি। আপনি একজনকে নমিনেট করবেন একবার, তার নামও মেমোরেন্ডাম থাকবে, মানে আপনি একাই হলো শেয়ার হোল্ডার, আর একজন থাকবে, তার নামও থাকবে, দুজনের নামই থাকবে, কিন্তু আরেকজন কিন্তু শেয়ার হোল্ডার না, সে হলো আপনার নমিনি। যদি কোনো সময় প্রাইভেট কোম্পানিতে ওপিসি প্রাইভেট কোম্পানিতে আন্ডারে, হ্যাঁ ওপিসি যেটা বললেন, ওপিসি যেটা বললেন ওটা কোনটাতে আসবে? হ্যাঁ প্রাইভেট হবে, ওটা প্রাইভেট কোম্পানি আসলে।
ওটা হলো প্রাইভেট কোম্পানি, বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু সাধারণত করে কি জানেন, লেখার সময় লেখে প্রাইভেট পাবলিক আর অফিসি, এভাবে লেখে, কিন্তু অফিসি তো প্রাইভেট কোম্পানি, বুঝতে পারছেন? জি স্যার। তো এই, এবং আমাদের নতুন বইতে মনে হয় এইভাবে লেখা আছে, এই জন্য আমরা সামনের দিন নতুন বই দিয়ে আগাবো, এভাবেই আছে। তো আমার পাবলিক কোম্পানিকে 3 ভাগে ভাগ করা গেছে, সেটা হলো, একটা হলো কোম্পানিজ লিমিটেড বাই শেয়ারস, কোম্পানিজ লিমিটেড বাই গ্যারান্টি, আর একটা হলো আনলিমিটেড কোম্পানি। এই তো এখন এই যে আনলিমিটেড যে কোম্পানি, ও সরি, তো কোম্পানি লিমিটেড বাই যেটা শেয়ারস, সেটা আমরা সবাই যে সচরাচর যে কোম্পানিগুলো দেখি, হ্যাঁ, সেটা প্রাইভেট হোক পাবলিক হোক, এগুলো সব লিমিটেড বাই শেয়ারস যা দেখি। অ্যান্ড কোম্পানিজ লিমিটেড বাই গ্যারান্টি, এগুলো কোনগুলো মানে পড়ি একটুখানি। ইন দিস কোম্পানিজ ইচ মেম্বার প্রমিসেস টু পে এ ফিক্সড অ্যামাউন্ট ইন দ্য ইভেন্ট অফ লিকুইডেশন অফ দ্য কোম্পানি। This amount is called the guarantee. Is a নাম হলো limited by guarantee. Sometimes the members are required to buy a share of a fixed value and also give a guarantee for a further sum in the event of liquidation. There is no liability to pay anything more than the value of the share where there is a share and the guarantee. বলছেন, তার মানে কি যে গ্যারান্টি কোম্পানি দুই ভাবে হইতে পারে, শেয়ার থাকতে পারে আর শেয়ার নাও থাকতে পারে। তো শেয়ার থাক বা না থাক, কিন্তু ওখানে বলছে যে এই একটা গ্যারান্টি থাকে। এই যখন আপনি কোম্পানি বানাবেন, মেমোরেন্ডাম করবেন, তখন ওখানে একটা ক্লজ থাকে। একটা হলো কি, শেয়ার কোম্পানির ক্ষেত্রে লেখা থাকে কোম্পানি লিমিটেড বাই শেয়ার, এখানে লেখা থাকে লিমিটেড বাই গ্যারান্টি। তারপরে একটা ক্লজ থাকে, হ্যাঁ, গ্যারান্টি ক্লজ। সেই ক্লজের মধ্যে বলা থাকে এরকম যে যদি এই কোম্পানি যদি কোনো কারণে লিকুইডেশন হয়ে যায়, মানে উইন্ডিং আপ হয়ে যায়, তাহলে অ্যাট দ্য ইভেন্ট অফ লিকুইডেশন, যখন লিকুইডেশন হয়ে যাবে ওই সময়ে আমরা ইয়েরা যদি প্রয়োজন পড়ে কোম্পানির যে অ্যাসেট আছে আর যে লাইবিলিটি আছে, এইটা যদি মিট আপ না করে, তা আমরা প্রত্যেক শেয়ার হোল্ডার, লেখা থাকে যে আমরা 100 টাকা করিয়া বা 1000 টাকা করিয়া বা 5000 করিয়া বা 10,000 করিয়া একটা অ্যামাউন্ট লেখা থাকে যে আমরা কি করব, প্রদান করব। কখন করব? যদি কোম্পানি লিকুইডেশনের সময় যদি পর্যাপ্ত অ্যাসেট না থাকে, তাহলে আমরা একজন দেব। এই যে গ্যারান্টি লেখা থাকে, এটার নামে, এই ধরনের কোম্পানির নাম হলো কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। সাধারণত এগুলো হয় বিভিন্ন অ্যাসোসিয়েশন হয়, হলো লিমিটেড বাই গ্যারান্টি। যেমন আমাদের আইসিএবি কিন্তু যেহেতু এটা একটা প্রেসিডেন্ট অর্ডারে আলাদাভাবে তৈরি, কিন্তু আমি যদি বলি যে এই আমাদের আইসিএবির আসলে মানে স্ট্যাটাসটা কি, আসলে যে কোম্পানির যে স্ট্যাটাস এখানে কি আসলে, তাহলে আমরা বলবো যে সেটা হলো কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। এটা গ্যারান্টি যে কোম্পানি যেগুলো স্ট্যাটাস তার মধ্যে পড়ে এটা। কিন্তু যদিও আমাদের যেহেতু কোম্পানি আইনে ওটা হয় নাই, হয়েছে আলাদা প্রেসিডেন্ট অর্ডারে, প্রেসিডেন্ট অর্ডার 2। তার মানে কি 71-এর পরে প্রথম প্রেসিডেন্ট সাহেব যে অর্ডার দিয়েছেন বঙ্গবন্ধু, উনি বলছেন যে ওই কি ওটার নাম, বাংলাদেশ ব্যাংক বানাও। তো যখনই বাংলাদেশ ব্যাংক বানাইছে, তখনই তার মাথার মধ্যে আসছে তাহলে যে এগুলা ফিনান্সিয়াল যে হবে, এটা তাহলে অডিট করা লাগবে। তখনই সে প্রেসিডেন্ট অর্ডার 2 নম্বর প্রেসিডেন্ট অর্ডার দিয়ে তখন আইসিবি জন্ম নিল। তার মানে ফিনান্সিয়াল সিস্টেম সাথে আবার অডিট, এটা প্রথম হয়েছে আগে। 1 নম্বর হলো ওইটা, 2 নম্বর হলো এটা। এই আর হলো যে, তাহলে আমরা বললাম যে এই ধরনের আসলে আমাদের এই জন্য এটা ডিফারেন্ট, কিন্তু আমাদের এই টাইপের, যেমন আমি যদি বলি আইসিএসবি তৈরি হয়েছে আগে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, হ্যাঁ, এবং এটা 28 ধারায় হয়েছে, কোম্পানি আইনে 28 ধারায় হওয়ার পরে, তারপরে বহুদিন পরে তারা আইন পাইছে, প্রায় কত বছর পর, 20 বছর পরে তাদের আইন হয়েছে, 20 বছর পরে যায়। প্রথমে ছিল এই কোম্পানি ছিল, তারপর বিভিন্ন অ্যাসোসিয়েশন যেগুলো আছে সবই হলো কিন্তু লিমিটেড বাই গ্যারান্টি। এই আর আনলিমিটেড কোম্পানি, আসলে আনলিমিটেড কোম্পানি এটা নাই, কারণ আনলিমিটেড কোম্পানি হলো ওই যে আনলিমিটেড যে ফার্মের মতো, ফার্মের যেমন লায়াবিলিটি আনলিমিটেড, আমাদের পার্টনারশিপ ফার্মে কি লায়াবিলিটি কিন্তু লিমিটেড না, ওই রকম কোম্পানিও হয় বাইরে। এটা আমাদের দেশে আসলে আনলিমিটেড কোম্পানি নাই। হ্যাঁ, এই আর কি আসলে মেইনলি আপনার মানে দুইটা হলো ইম্পর্টেন্ট। আর হলো ওপিসি, এটা হলো 1 পার্সন কোম্পানি, যেটা এখন নতুন পড়তে হবে। সেটা হলো যে, হ্যালো স্যার। সরি, হ্যাঁ বলেন, আপনার বলেন। স্যার ওই কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টিটা একবার একটু বোঝাতে পারবেন কাইন্ডলি? আগে বলবো, হ্যাঁ অবশ্যই বলবো।
এটা হলো কি যে কোম্পানির যদি শেয়ার থাকে আবার শেয়ার না থাকে দুইভাবে হতে পারে। হ্যাঁ, যদি কোম্পানি শেয়ার, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন এফবিসিসিআই এটা, তারপরে হলো ওই যে ধরেন ওই যে যেটা বেসিস, যেটা আছে বেসিস, বেসিস আছে না, এই যে বাংলাদেশ, হ্যাঁ, বলেন কটে সফটওয়্যারের, হ্যাঁ। তো এরা সবাই কিন্তু এই গ্যারান্টি কোম্পানি। কেমন করে গ্যারান্টি? তারা কোম্পানি আইনের 28 ধারায় তারা লাভ করবে না। তাদের উদ্দেশ্য হলো তারা মেম্বারদের ইয়ের জন্য তারা করবে। এবং সেখানে কি থাকে যে একটা, যখন মেমোরেন্ডামটা করে তখন একটা ক্লজ থাকে মেমোরেন্ডাম, আপনারা মানে এটা পরে আছে, তাও আগে একটু বলি যে একটা কোম্পানি যখন জন্ম হয় তখন প্রথমে হলো কি 3টা জিনিস লাগে। একটা হলো নাম, কি নামে জন্ম হবে, তারপর হলো মেমোরেন্ডামটা হবে, আর একটা হলো আর্টিকেলস। মেমোরেন্ডাম হলো অবজেক্টিভস গুলো হলো থাকে, নাম থাকে, আরো হ্যাঁ যে 5টা জিনিস থাকে সেটা বলি। প্রথমে থাকে নাম, কোম্পানির নাম কি, তারপর থাকে রেজিস্টার্ড অ্যাড্রেস, 3-এ থাকে হলো অবজেক্ট ক্লজ, কি কি জন্য তৈরি করতেছে, 4 নম্বরে থাকে লিমিটেড বাই গ্যারান্টি মানে লিমিটেড বাই শেয়ারস, আর 5 নম্বরে থাকে হলো সাবস্ক্রিপশন মানে ওই যে পেইড আপ সাবস্ক্রিপশন, যেটা ক্যাপিটাল ক্লজ বলে যেটার নাম। এই 5টা থাকে মেমোরেন্ডামের মধ্যে, এটা আগে তৈরি করতে হয়। আর এই কোম্পানি চালাবেন কিভাবে, তার জন্য হলো আর্টিকেলস, এই 2টা জিনিস, তাহলে মোট 3টা জিনিস, একটা নাম, মেমোরেন্ডাম আর আর্টিকেল, 3টা জিনিস মিলে ঘরে রেজিস্ট্রেশন হয়, তারপরে কোম্পানি জন্ম হয়। এই জন্য বলছি যে এই লিমিটেড বাই গ্যারান্টি ক্ষেত্রে হলো কি যে ওরকম একটা কি থাকে যে একটা কোম্পানি থাকে, সেই কোম্পানির মধ্যে ক্যাপিটাল ক্লজ যেখানে থাকে ওইটার পরিবর্তে একটা ক্লজ দেওয়া থাকে। সেই ক্লজের মধ্যে বলা থাকে যে যদি এই কোম্পানি যদি মানে যখন ই হয়ে যায়, এই যে বলছে ইস মেম্বার প্রমিজেস, সবাই প্রতিজ্ঞা করে টু পে ফিস সাম। ফিস সাম কত বললাম যে 100 টাকাও হইতে পারে, আগে 100 টাকা ছিল, এখন তো 100 টাকা হয় না, এখন 1000 টাকা হবে, না 5000 হবে। একটা ফিস সাম, একটা মানি ওখানে লেখা থাকে যে ইন দ্য ইভেন্ট অফ লিকুইডেশন অফ দ্য কোম্পানি, কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা প্রত্যেক মেম্বার 5000 করিয়া বা 10,000 করিয়া যেটা লেখা আছে সেটা আমরা প্রদান করিব। কখন? যদি এরকম হয় যে যে তার যে অ্যাসেট আছে সেই অ্যাসেট থেকে আসলে তার লাইবিলিটি কেউ কি করা যাচ্ছে না, অ্যাসেট থেকে, হ্যাঁ, লাইবিলিটি মিট আপ করা যাচ্ছে না। এই যে গ্যারান্টি দেওয়া থাকে, এই জন্য এই কোম্পানির নাম বলা হয় কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। কি আপনার বুঝতে পারছেন এখন? জি স্যার। স্যার অ্যামাউন্ট গুলো ফিক্স করা হয় কিভাবে, as in মানে কে এটা ফিক্স করে? ডিপেন্ড করে। যেমন দেখেন যে মানে যার মনে করেন 10,000 মেম্বার আছে বা যার 1 লক্ষ মেম্বার আছে, কথা, তার তো এত টাকা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তো সুতরাং যেমন এখন আমরা যে এই যে করেছি বাংলাদেশ অ্যাকাউন্টিং যে অ্যাসোসিয়েশন, দেখেন ওটার এক্সিকিউটিভ কমিটি, ফার্স্ট এক্সিকিউটিভ কমিটিতে আমার নাম আছে, এবং ওটার প্রথম ড্রাফটিং করছি আমি, ওটা করে দিছি আমি, ওটা রেজিস্ট্রেশন করছি আমি। তখন অবশ্য সাথে সবাই ছিল, কিন্তু রেজিস্ট্রেশনটা আমার হাতে হয়েছে, ড্রাফটিংটা প্রথম আমার হাতে হয়েছে, বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, সবাই জানে এটা। এবং আমরা প্রথম ছিলাম। তো ওখানে দেখেন ওটা তো কি এই সে তো লিমিটেড বাই গ্যারান্টি কোম্পানি, কারণ ওটা তো হয়েছে হলো অনুযায়ী অ্যাসোসিয়েশন হয়েছে, কিন্তু এটা হয়েছে হলো এই এই কোম্পানি আইন অনুযায়ী, কোম্পানি আইনে 28 ধারায় হয়েছে এটা। এবং সেখানে কি আছে, কারণ সেখানে ধরেন প্রচুর মেম্বার এখানে, কারণ অ্যাকাউন্টিং অফিসের মধ্যে সবাই, আপনি সিএসিসি করলেন, আপনি সিএ পড়েন, বিকম পড়েন, আপনি ওর মেম্বার হতে পারবেন, এমকম পড়েন, এর বিশাল। এবং যত পাবলিক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সবার যারা অ্যাকাউন্টিং এর আছে তারা তো হইতে পারবেই, সাথে লসে যারা আছে তারাও হইতে পারবে, ফিনান্সে যারা আছে, ম্যানেজমেন্ট আছে, তারাও হইতে পারবে। তো এখন আপনি বলছেন যে এটা এক সময় দেখা যাবো যে 1 লক্ষ মেম্বার হয়ে গেছে, কথা। এবং আমার মনে হয় সবচেয়ে মানে বিগ অ্যাসোসিয়েশন হবে মানে বাংলাদেশে এই বিএ, বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এখন ওখানে কি আছে, মানে ওখানে যদি 1 লক্ষ মেম্বার হয়, আপনি যদি মনে করেন যে মানে 5,000 করে দিবেন, তাহলে কত হয়ে গেল, অনেক টাকা হয়ে গেল, 50 কোটি টাকা হয়ে গেল, তাই না? তো এই জন্য ডিপেন্ড করে আসলে, যে এখন যদি কম সংখ্যক হয় তাহলে এই অ্যামাউন্ট একটু বেশি হইতে পারে। কি ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। আমরা সামনে চলে যাই। আসলে আনলিমিটেড কোম্পানি আমাদের দেশে নাই, স্ট্যাটিউটরি কোম্পানি বলতে কিছু নাই। এগুলো আসলে মানে এগুলো হচ্ছে কি জানেন, কোনো কোনো দেশে এগুলো বলে এভাবে, কারণ সে দেশে মানে কোম্পানি হইতে পারে রেজিস্ট্রেশন না করেও। তো এগুলো আমরা বুঝি না, তো ওই বই দেখে লিখে দিচ্ছি। চার্টার্ড কোম্পানি নাই, এটা তো ইংল্যান্ডে আছে, রয়্যাল চার্টার্ড মানে যাদের যে ইংল্যান্ডের রানী, তার ক্ষমতা আছে সে ইচ্ছা করলে একটা কোম্পানি, যেমন ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ছিল, মনে আছে সবার? ইস্ট ইন্ডিয়ান কোম্পানি,
হ্যাঁ, এইটা তো আমাদের দেশে নাই, তাহলে আমি এই ম্যানুয়ালি কেন আমি রাখি, মানে আমরা বুঝি না আসলে এগুলো। এই চার্টার্ড কোম্পানি আমাদের দেশে জীবনেও হবে না। স্যার এগুলো তাহলে আমরাও কি পড়বো না? না না না, এই যে কাটা দিয়েছি দেখছেন, কাটা, এগুলো পড়া লাগবে না। এই চার্টার্ড কোম্পানি পড়ার প্রয়োজন নাই, চার্টার্ড কোম্পানি পড়তে হবে না। হ্যাঁ, হোল্ডিং কোম্পানির কথা বলা আছে, সাবসিডি কোম্পানির কথা বলা আছে। হ্যাঁ, তো এগুলো তো আসলে ওই কোম্পানি তার মানে অ্যানাদার রূপ, কিন্তু আসলে তো কোম্পানি। সেই রূপটা কি, যে হোল্ডিং কোম্পানি অনেক সময় কি হয়, যে একটা কোম্পানি অন্য একটা কোম্পানিতে ইনভেস্ট করে আর কি। এক কোম্পানি অন্য কোম্পানিতে ইনভেস্ট করে। সুতরাং যখন ইনভেস্ট করে, হ্যাঁ, তাহলে যে ইনভেস্ট করে সে তখন কি হয়ে যায়, ম্যাক্সিমাম শেয়ারে সে ইনভেস্ট করতে পারে, তখন কি হয়ে যায়, সে তখন হোল্ডিং হয়ে যায়। আর যার শেয়ার হোল্ড করে সে হয় সাবসিডিয়ারি। এই তো কথা শেষ। মূলত এটা, মূলত হলো এটা। হ্যাঁ, মানে হোল্ডিং কোম্পানি, মানে আমরা যদি অ্যাকাউন্টিং এর ইস্যুতে যাই, তাইলে হলো কি, যে আমরা সাধারণত দেখি যে 51% শেয়ার যারা হোল্ড করে, 51% শেয়ার যারা হোল্ড করে, তাই না, বা তার চেয়ে বেশি 75% শেয়ার হোল্ড করে অন্য কোম্পানি। তখন যে কোম্পানি হোল্ড করে সেই কোম্পানির নাম হলো হোল্ডিং কোম্পানি, আর যারটা করে সেটা হলো সাবসিডিয়ারি কোম্পানি। আপনি এটা পড়ে দেখেন। এটা যেমন গ্রুপ অফ, বলেন বলেন। এটা কি স্যার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ক্ষেত্রে ইউজ হয় না স্যার? না না না, গ্রুপ অফ কোম্পানির ক্ষেত্রে না। গ্রুপ অফ, হ্যাঁ, মানে এইটা হলো কি, যে আমি একটা কোম্পানি করার পড়ছি, আবার আমি একটা কোম্পানি করছি, সেই কোম্পানিতে এই কোম্পানি হলো শেয়ার হোল্ডার, ব্যক্তি না কিন্তু। মানে একই ব্যক্তি বিভিন্ন জায়গায়, ওটা কিন্তু হোল্ডিং না। আপনার যেটা গ্রুপ, সেটা বললেন গ্রুপ অফ কোম্পানির কথা বললেন। মানে ধরেন আমরা তিনজনে মিলে একটা কোম্পানি করলাম, ধরেন লিমন, আপনার, আমরা আর আমি, সেলিম মিলে তিনজনে একটা কোম্পানি করলাম। সেই কোম্পানি, আবার আমরা তিনজনে মিলে আটটা কোম্পানি করলাম, এই কোম্পানি মিলে আটটা কোম্পানি করলাম। এই প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কোম্পানি, এটা কিন্তু হোল্ডিং কোম্পানি না। তাহলে কোনটা? একটা কোম্পানি যখন আবার অন্য কোম্পানিতে কি ইনভেস্ট করে, তার মানে কোম্পানি নিজেই ওই কোম্পানি শেয়ার হোল্ডিং হয়, তখন হলো সে হলো হোল্ডিং কোম্পানি। ক্লিয়ার? Yes, স্যার, যখন একটা কোম্পানি অন্য একটা কোম্পানিকে অ্যাকুইজিশন করে আর কি স্যার। হ্যাঁ, পজিশন আবার অন্য ইস্যুজ, তখন ওটার উদ্দেশ্য ভিন্ন। আবার এখানে উদ্দেশ্য হলো ইনভেস্টমেন্ট, ঠিক আছে। ওটার, হ্যাঁ, ওটা বোঝা যায় যে ও তার শেয়ার সে মানে পারচেস করছে আর কি। হ্যাঁ, সেটা হলো পরবর্তী সময়ে অ্যাকুইজিশনের প্রশ্নটা আসে পরবর্তী সময়ে সাধারণত। আর ওখানে প্রশ্ন আসে হলো ইনভেস্টমেন্ট করা, যে আমরা না করে আমাদের কোম্পানি ওখানে ইনভেস্ট করলো, এরকম আর কি। কি ক্লিয়ার সবাই? এবারে যে গ্রুপ অফ কোম্পানি পড়ার দরকার নাই, এটাই ইন্ডিয়ান দেখে লিখছে। আমাদের দেশে আইনে গ্রুপ অফ কোম্পানি বলতে কিছু নাই, কিচ্ছুই নাই, এর কোনো লিগাল স্ট্যাটাস নাই। আপনি যদি বলেন যে আমি কথা আমি স্কয়ার গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে আসছি, আমার একটা লোন দিবেন, ব্যাংক কি আপনাকে লোন দিবে? স্যার ব্যাংক বলবে যে আপনি কোনো লিগ্যালি নাই স্যার। হ্যাঁ, তার মানে তখন লিগাল নেই, বাংলাদেশে নাই। এটা ওরা পড়ার প্রয়োজন নাই এমন করে। আচ্ছা, তো আমি আজকে 5:10 পর্যন্ত পড়াবো, কারণ আবার নামাজ পড়ে নেই, উজু করবো, নামাজ পড়বো, তারপর আবার বাসায় স্যার যাবো। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলুন। স্যার এই হোল্ডিং কোম্পানি হইতে গেলে কি মোর দ্যান 50% শেয়ার করতে হয়, হ্যাঁ নিতে হ্যাঁ, হয়? কারণ তার নিচে হলে পরে তো হয়ে যায়, অ্যাসোসিয়েট কোম্পানি হয়ে যায়, বুঝতে পারছেন? জি স্যার। ঠিক তাহলে আছে। সেটা প্যারেন্ট কোম্পানি বা হোল্ডিং কোম্পানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 50% লেখাই আছে, সাচ ইন্টারেস্ট শুড বি ইন দ্য ফর্ম অফ হোল্ডিং মোর দ্যান 50% অফ শেয়ারস অর ভোটিং রাইটস। আমি ভোটিং রাইটসের কথা বলতে গেলাম কেন, এটা আমরা মানে বুঝবেন না, এটা বুঝতে এই মানে হোল্ডিং কোম্পানি, আমি কারণ অ্যাকাউন্টিং করতে যাবেন তখন এই শেয়ারের ইস্যুটাই আসবে, ওই জন্য ওটার মধ্যে রাখলাম। আর অন্য ইস্যু যেগুলো হোল্ডিং কোম্পানি আরো অন্যভাবে হয় ভোটিং রাইটসের মাধ্যমে, এই যে আসলে ওগুলো ক্লান্তি হবে আপনাদের কাছে, এই জন্য ওটা বললাম, ওটা দরকার নেই। এবার আসেন, আর কিছু আছে প্রশ্ন বলেন। স্যার তাহলে আমরা এখান থেকে স্ট্যাটুটরি, চার্টার্ড, রেজিস্টার্ড আর গ্রুপ এই চারটা হচ্ছে পড়তেছি না। না, আপনার গ্রুপটা হয়তো এমনি মানে এমনি আপনি হয়তো দেখতে পারেন যে গ্রুপ মানে আপনি জানেন যে মানে একই সেম ব্যক্তি যখন মানে তার কি করে বিভিন্ন যখন কোম্পানি করে, তখন সে লিখতে পারে যে গ্রুপ, কিন্তু তার কোনো লিগ্যাল কোনো ই নাই, এই হলো কথা। স্যার আপনি যতটুকু পড়িয়েছেন এখান থেকে কেমন টাইপ হচ্ছে এমসিকিউ কোশ্চেন আসতে পারে যদি একটু বলতেন। হ্যাঁ, মানে শোনেন, মানে আসলে এমসিকিউ টাইপ তো বানানো যায়, নিজে নিজে বানাই তো লেখা যায়। আপনি যখন জেনে গেলেন তখন তো আপনি নিজে বলতে পারলেন যে এই যে যেমন এখানে আপনি একটা জানলেন যে মানে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যারা শেয়ার হোল্ডিং আছে তাদেরকে বাদ দিতে হবে, তাই না?
তো এখানে এখানে আসতে পারে যে আর কি ওই যে এটা কি প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে যে এই হঠাৎ ধরনের আর কি মানে ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইভেট কোম্পানি, হ্যাঁ হ্যাঁ শেয়ার হোল্ডার্স, হ্যাঁ ইনক্লুডিং, হ্যাঁ আর কি ইনক্লুডস এমপ্লয়িজ, নিচে দিয়ে দিল যে মানে এটা কি হতে পারবে, মানে এই ওই যে আর কি এমপ্লয়ি শুড নট বি কাউন্টেড, হ্যাঁ এট দ্য টাইম অফ, হ্যাঁ এট দ্য টাইম অফ মানে কি কয় না এমপ্লয়ি শুড নট বি ইনক্লুডেড, হ্যাঁ ফর কাউন্টিং মানে 50%। তারপরে বললো যে না এটাকে মানে যোগ করতে হবে, এটা গুনতে হবে, হ্যাঁ যে শুড বি ইনক্লুডেড আর শুড নট বি ইনক্লুডেড। তারপর দিয়ে দিল যে কোনোটাই না, এরকম হইতে পারে, হ্যাঁ অথবা অন্য একটা ক্রাইটেরিয়া লিখে দিল যে 30 জনের হলেই হয়ে যাবে, এরকম একটা দিয়ে দিল। তো আপনি জানতে হবে যে যেহেতু আপনি জানেন যে এমপ্লয়ি হ্যাঁ শুড নট বি ইনক্লুডেড, সুতরাং আপনি সেটাকে ঠিক চিহ্ন দিলেন এভাবে। হ্যাঁ নিজে যে বানাবেন, বলেন। হ্যাঁ লাইন বলেন অবশ্যই। স্যার আমাদের কি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া উচিত? মানে মানে আপনি কি বলতে চাচ্ছেন যে প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে? হ্যাঁ আমি তো বলবো তাই যে লাইন মানে কি, যে আপনার এই বৈশিষ্ট্য সবই জানা, হ্যাঁ লাইন পড়া উচিত। স্যার আপনি যেটা ক্রস দিয়েছেন এগুলো, হ্যাঁ সেগুলো পড়বেন না সেগুলো পড়ার দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই। ধরেন কারণ এগুলো তো আসতে পারে না, চার্টার্ড কোম্পানি আমাদের দেশে তো নাই, আমি তো আইন পড়তেছি। রেজিস্টার্ড কোম্পানি বলতে আমাদের দেশে কিছু নাই, সবই তো রেজিস্টার্ড, যেটা আর দেশে রেজিস্ট্রেশন হয় সেটাই তো রেজিস্টার্ড, এগুলো পড়ার কি আছে, আমাদের দেশে নাই তো এগুলো। আর স্যার এমসিকিউ গুলো কি একাধিক আনসার থাকতে পারে? না, উত্তর যেটা হবে সেটা তো একটাই হবে। আবার হ্যাঁ যদি ওরকম করে দেয় যে দুইটা মিলে হইতে পারে, এরকম হইতে পারে, ঠিক আছে। স্যার আইসিএবির বইটা যেটা আছে ওইটা কি শুধু ফলো করব? হ্যাঁ এখন তো দেখি যে ওইটা ফলো করলে ওখান থেকে সব চলে আসে, সেজন্য আমি বলবো ওটাই ফলো করবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা তো যেহেতু এক্সাম ফার্স্ট টাইম দেই নাই, যেহেতু আমরা তো এক্সাম প্যাটার্ন সম্বন্ধে কোনো ধারণাই নাই, আমরা এই এক্সাম প্যাটার্ন সম্বন্ধে ধারণা পাবো কই থেকে? না ওটা তো প্রিভিয়াস কোশ্চেন দেখলেই হয়ে গেল, সহজ ও একদম। আচ্ছা প্রিভিয়াস কোশ্চেন দেখবেন, আচ্ছা ঠিক আছে দেখা যায় যে প্রিভিয়াস কোশ্চেন থেকে 70% কমন পড়ে যায়। আর যদি 10 বছরের দরকার নেই, 5 বছরের 10টা টার্মে যদি দেখেন বা 12টা, দেখবেন যে ওখান থেকে দেখা যায় যে 50, 60, 70% কমন পড়ে গেছে। এর থেকে ওই যে আপনার ইয়েতে আছে, আপনাদের তো ওই যে আলাদা আলাদা সলিউশন আছে, হ্যাঁ কোশ্চেন আছে, হ্যাঁ ওটা ওই যে সেল করে যেখানে ওখানে, হ্যাঁ বলে। বিজনেস ল এর তো কোশ্চেন ব্যাংক নাই। না আছে ওই আলাদা আলাদা আছে, কিন্তু আছে। এমনি কি কোনো রাইটার লেখা আছে? হ্যাঁ না রাইটার না, আমাদের ওই আইসিবি ওগুলোকে করছে আর কি, এরকম আছে। হ্যাঁ আপনার যেখানে বই সেল করে ওখানে যা যোগাযোগ করেন যে আমি মানে সিএল এর আমি বিজনেস ল আমি চাচ্ছি, মানে কোশ্চেন এবং সাজেস্টেড অ্যান্সার যেটা বলে, সাজেস্টেড অ্যান্সার চাচ্ছি। আনলিমিটেড কোম্পানি স্যার, জি আনলিমিটেড কোম্পানি আর লিমিটেড বাই গ্যারান্টি। আনলিমিটেড কোম্পানি কি স্যার শুধুমাত্র পার্টনারশিপ কোম্পানির ক্ষেত্রেই হয়? না পার্টনার আমি ওটা বলি না, বলছি পার্টনারশিপ কোম্পানির মতো, মানে যেহেতু নাম হলো কি আনলিমিটেড, খেয়াল করেন ইন দিস কোম্পানিজ দ্য লায়াবিলিটি অফ দ্য শেয়ার হোল্ডার্স ইজ আনলিমিটেড। কিসের মতো? অ্যাজ ইন পার্টনারশিপ ফার্মে যেমন পার্টনারদের লায়াবিলিটি আনলিমিটেড বাড়ি পর্যন্ত, হ্যাঁ সেরকম এই ধরনের কোম্পানি হইতে পারে। পাস্ট মেম্বার্স যারা গত 1 বছরের মধ্যে যারা মেম্বার থেকে চলে গেছে তারাও কিন্তু হ্যাঁ লায়াবল হবে ওই টাকা দেওয়ার জন্য। হাউএভার দেয়ার ইজ নো সাচ লায়াবিলিটি অফ মেম্বার্স আনটিল দ্য কোম্পানি ইজ ওন্ড আউট। তবে কথা একটাই, এটা আনলিমিটেড কোম্পানি মানে কখন হবে, ওই যে এর মতো গ্যারান্টির মতো, যখন এটা উন্ডিং অফ হবে তখন যেই শুধু এই জিনিসটা আসবে। ওখানে যেমন ফিক্সড আছে এখানে কোনো ফিক্সড নাই, এখানে আনলিমিটেড। স্যার 1 বছরের মধ্যে, স্যার এটা একটু আবার যদি বলেন, মানে 1 বছরের মধ্যে কি তারা মানে এই যারা ধরেন আজকে কোম্পানি উন্ডিং অফ হয়ে যাচ্ছে তার থেকে পিছনের দিকে 1 বছর যারা কি হয়েছে বিভিন্নভাবে মেম্বার থাকে নাই, বুঝতে পারছেন, হ্যাঁ তারা ওটার জন্য লায়াবল হবে, ওই টাকা পেমেন্ট করার জন্য লায়াবল হবে তারা, ঠিক আছে। স্যার আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে একটা কথা বলছে যে যদি কেস করে কোনো, তাহলে কি এটা এই কেসের এই লাইনটা স্যার বুঝতে পারিনি আর কি। কোনটা বলেন, বুঝি নাই।
কেউ যদি কুইট কোনো পার্টনাররা যদি কুইট করার পরে যদি কেস করে, তাহলে সে যেখান থেকে চলে গেছে তার আগে থেকে সে লায়াবল। কই এটা লাইনটা কোথায়? আমি বললাম ওইটা নাকি? কেস না, অ্যাকচুয়ালি সিজড বিফোর দে সিজ টু বি মেম্বার। কেস না, এই জন্য তো বলতেছি সিজ হয়েছে, মানে মেম্বার থেকে বাদ পড়েছে। দে সিজ টু বি মেম্বার, ঠিক আছে? তারা মেম্বার থেকে বাদ পড়ে গেছে, সিজ হয়েছে তাদের মেম্বারশিপ স্যার 1 বছরের মধ্যে, তারাও এটার মধ্যে লায়াবল হবে। হ্যাঁ বলেন। স্যার 1% কোম্পানি যেটা, সেটা কি যদি ওনার যদি মারা যায় তাহলে কি কোম্পানি ভেঙে যাবে? না, ওই যে নমিনি আছে, হ্যাঁ নমিনি তখনই হবে, আর নমিনি তখন আবার একজন নমিনি ঠিক করবে। আর স্যার আজকে তো কোম্পানি নিয়ে বৈশিষ্ট্য, স্যার কোম্পানি আর ফার্ম জিনিসটা কি সেম? না, ওটার মধ্যে পার্টনারশিপ অ্যাক্ট আছে 1932, ওটা পড়বো যখন আপনি যদি এখানে থাকে আচ্ছা স্যার। ওটা পড়বো। ফার্ম অ্যাক্ট না, এখানে লাইক ফার্ম বলতে যে মানে ফার্মের কথা আসছে কেন, বলছে যে ফার্মের আনলিমিটেড লাইবিলিটি থাকে। সেরকম কোম্পানি যদি আনলিমিটেড লাইবিলিটি হয় তাহলে ওরকম হবে। তবে সেটা কখন? সেটা হলো যদি ওর্নিং আপের সময় বলছে, ঠিক আছে? স্যার ভাই গ্যারান্টি এটা কোন কোম্পানির ক্ষেত্রে স্যার এটা হবে? মানে বললাম তখন কতগুলো নাম বললাম, যেগুলো অ্যাসোসিয়েশন, এই বললাম বেসিসের কথা বললাম, তাই না? এবিসিসি এর কথা বললাম, হ্যাঁ এই টাইপের অনেক আছে, ডিসিসিআই আছে, এগুলো সব ঠিক আছে, সব গ্যারান্টি সব সব স্যার এমসিকিউ তে কি চেম্বার অফ কমার্স গুলো আছে, এগুলো কি হ্যাঁ এগুলো সব সব স্যার এমসিকিউ তে কি স্যার সেকশন আসতে পারে? সেকশন নাম্বার হ্যাঁ দিয়ে আসতে কোনো পারে, আসতে পারে, তবে মানে সেকশন জানবেন, ভুল লিখলে তো সমস্যা আর কি। তবে হয় কি, ওখানে ওইগুলোই আসে যেগুলো খুব রিনাউন্ড, যেগুলো সেকশন, যেগুলো মানে সচরাচর সবসময় মানুষ বলে। এখন ধরেন অডিটরি অ্যাপয়েন্টমেন্ট কথা 210, সবাই জানে, হ্যাঁ। তো ওই মানে এই টাইপেরই মানে আসার কথা। তারপরে এখন ধরেন প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানির সংজ্ঞা, 2 2 এগুলো হয়তো যে বলতে পারে যে ইন হুইচ সেকশন ডেফিনিশন অফ পাবলিক কোম্পানি, হ্যাঁ ডিসকাস দিয়ে দিল, কোন সেকশন 2 2 দিয়ে দিল, এরকম হইতে পারে। তবে সাধারণত মানে যেগুলো রিনাউন্ড সেগুলো আসে, এমনি একটা দিবে না। বলেন, আর কিছু আছে কোশ্চেন? বলেন, কোশ্চেন দিয়ে শেষ করে দিই আজকে। বলেন, অসুবিধা নেই। আমরা এই বলেন, হ্যাঁ আর কারো আছে কোনো প্রশ্ন? বলেন, আছে? না স্যার। তাহলে আমরা এই যে এই প্রিভিলেজ বলেন স্যার কোম্পানি অ্যাক্টে বলেন। ল বলে যে মানে শ্রমিক আইন বলে যে ওইটা কোন ক্ষেত্রে পড়ে? না না, ওটা তো লেবার ল আছে, 2006 সালে লেবার ল আছে। ওইটা ক্ষেত্রে কোম্পানি ক্ষেত্রে পড়ে না? না না, হ্যাঁ কোম্পানির ক্ষেত্রে পড়ে, কিন্তু লেবার রিলেটেড যখন ই হবে তখন, হ্যাঁ লেবারের অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ তাদের ছাঁটাই, তাদের সুবিধা, এটার জন্য হলো লেবার অ্যাক্ট। জি জি, আমাদের এই টপিকে এই দেশে থাকবে না, এটা কি আপনাদের আমাদের লেবার অ্যাক্ট নাই মনে হয়? নো স্যার। হ্যাঁ আছে লেবার অ্যাক্ট? নাই স্যার। নাই। কোম্পানি আইনের মধ্যে ওটা আলাদা আইন, লেবার অ্যাক্ট একসময় ছিল বোধ হয় আপনাদের, এখন নাই ওটা। আচ্ছা আচ্ছা। আর এমনি ওই যে আইসিবি পোস্ট ব্যাংক গুলো নিলে ওখান থেকে 70% কম পড়বে দেখছি। হ্যাঁ এখন যদি আপনি আগেগুলো সবই পড়েন, মোটামুটি ধরেন 5টা টার্মে ধরেন 10টা ইয়ে পড়লে পরে দেখা যায় 60-70% কম পড়ে গেছে। বুঝতে পারছেন? কিন্তু বুঝতে হবে স্যার এই প্রশ্ন ব্যাংকটা কোথায় পাবো? ওগুলো যে ইয়েতে বই সেল করে, যে আইসিএবি তে নিচেই তো মনে হয় সেল করে, নিচেই না দোতলায়? দোতলায়, ওখানে যে বললেই হবে? হ্যাঁ বললে হবে যে আমরা মানে সিএল এর বিজনেস ল আমরা চাচ্ছি, কোশ্চেন এবং তার সাজেস্টেড অ্যান্সার চাচ্ছি, ঠিক আছে? স্যার আরেকটা জিনিস হচ্ছে যে প্রফেশনাল যে লেভেলগুলো সেগুলোতে হচ্ছে যে আপনার লিমিট করে হচ্ছে পাস করায়, সার্টিফিকেট লেভেলের ক্ষেত্রেও কি সেম? না না না, এই কোনোটাই ঠিক কথা না আপনার, যে লিমিট করে পাস করায় না, এটা সত্যি কথা না। এটা আসলে মানে প্রতি ইয়াতে তো 30 জন এরকম করে পাস করে। না না, হ্যাঁ সবসময় 30 জন করে তা না, দেখেন চেঞ্জ আছে, এটা নাই কোথাও। ওটা আমরাও মানে বাইরে থেকে এটা মনে হইতো, কিন্তু আসলে এটা নাই কোথাও যে লিমিট করে পাস করায়, এটা নাই। পাস যে করবে সে পাস করবে, এটা এই ধরনের নিয়ম কোথাও নাই। মূল কথা হলো স্যার, পাস করতে হলে পড়তে হবে পুরাই, পড়তে হবে। মূল। ওটা আমি আপনার সামনে আমি আলোচনা করব
যে আমাদের কেন পাস কম হয়। আমরা অনেক কিছুই মানে আমরা আপনাকে বুঝতে হবে যে আমি এখন প্রফেশনাল ইনস্টিটিউটে আমি স্টুডেন্ট, তাহলে নলেজটা হইতে হবে ওরকম। ওরকম না হলে আপনি মানে পাস করতে পারবেন না। যেমন আমি আজকে একটা উদাহরণ দিয়ে শেষ করি আপনাকে, আপনি কিছুক্ষণ পরে পড়বেন, সেটা আমি আগে বলি। সেকশন 231 আছে যে ওই মানে কিভাবে একটা প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানিতে রূপান্তর করা যায়। আমি একটা উদাহরণ দিয়েছি যে কেন আমাদের পাস হয় না। তো এটা যদি আপনি মানে বিকমে পড়েন, এমকমে পড়েন, বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, বা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েন, সোজা একদম, কারণ ওখানে আসে যে প্লিজ রাইট দ্য প্রসিডিওর অফ কনভার্সনস অফ এ প্রাইভেট কোম্পানি টু পাবলিক, আপনি লিখে লিখে দিয়ে আসেন। আর ওই সেমি কিন্তু সেকশন, কিন্তু যখন আপনি সিএতে আসবেন তো এখানে লেখা থাকে এরকম, কয়েকবার আসছে পরীক্ষা আসছে যে এ কোম্পানি হ্যাভিং 5 members want to convert his company from private to public, please write the প্রসিডিওর। এই প্রশ্ন আর ওই প্রশ্নটা এক হলো না। কেন হলো না জানেন? ওই প্রথমেই বলা আছে 231 সেকশনে যে সমস্ত প্রাইভেট কোম্পানির 7 অথবা তার বেশি কি আছে, 7 এবং তার বেশি মেম্বার আছে, তারাই শুধু করতে পারবে। তাই আমি তো প্রশ্নের মধ্যে দিয়ে দিচ্ছি যে প্রাইভেট কোম্পানি হ্যাভিং 5 members, তাহলে ওকে করতে পারবে? নো স্যার। তা আপনি তো ওই উত্তর লিখে দিলেন, কমন পড়ে গেছে, বুঝতে পারছেন? কমন পড়ে গেছে না? প্রসিডিওর নিচে তো লেখা আছে প্লিজ রাইট দ্য প্রসিডিওর, সব প্রসিডিওর লিখাইছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আসছেন। ওখানে পাবেন 10-এর মধ্যে 7 বা 8, আর এখানে পাবেন 10-এর মধ্যে 2, 2 পাস হবে কিভাবে? কারণ এই যে প্রথমেই মানে আপনার প্রফেশনাল নলেজ আছে কিনা, আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, যে কোম্পানি হ্যাভিং 5 member বললাম, তাই প্রথমে আপনাকে লিখতে হবে যে কি 5 জনের কোম্পানি কি করতে পারে না, ক্যান নট কনভার্ট হিজ কোম্পানি, ফার্স্ট কি করতে হবে? ওখানে কজন থাকতে হবে? কমপক্ষে 7 জন থাকতে হবে। এই কথা আপনি বলতে পারেন কিনা, এই প্রশ্ন হলো আইসিএমিতে। ওইটা না বললে পারে আপনি 2 পাবেন 10-এর মধ্যে, তাহলে ফেল। কি ক্লিয়ার, বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, তো আজকের মতো রাখি তাহলে। হ্যাঁ, এই জন্য পড়তে হবে, নলেজ আপনাকে, নলেজ এমসিকিউতে পাস করা কততে? সরি, এমসিকিউতে পাস কততে স্যার? হ্যাঁ পাস তো আছে, মানে আমার মনে হয় 50-এর মধ্যে, অ্যাভারেজ 50 আর কি। মানে নিম্ন হলো 45, অ্যাভারেজ 50 আর কি। তো ঠিক আছে, রাখি আজকের মতো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, সরি বলেন স্যার। ক্লাস স্লাইড গুলো স্যার শেয়ার করা যাবে? স্লাইড তো নাই, আমি তো পয়লা মিনিট থেকে ম্যানুয়াল ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ম্যানুয়ালটা তো দাগানো স্যার, তাহলে বুঝতে পারবো যে কোনটা স্যার পড়বো, কোনটা পড়া লাগবে না। এই যে ম্যানুয়াল থেকে পড়াচ্ছি, ঠিক আছে? বা আপনারা সামনে বই নিবেন, বই নিয়ে আপনারা আপনাদের নতুন ম্যানুয়াল নিয়ে কাটা দিবেন, এগুলো তো করতে হবে, এটা তো আমি করে দেবো না। আর আমি সাধারণত এই যে চ্যাট বক্সে কিন্তু স্যার বইটা দেওয়া হয়েছে, নতুন বইটা। আচ্ছা ঠিক আছে, আমি ওটা ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। আমি রাখি, নামাজ পড়বো তো, আবার একটু যাবো। আসসালামু আলাইকুম। জি আসসালাম, সবাই ভালো থাকেন আর বেশি করে লেখাপড়া করেন। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।